যদি কারো 7.5 চলে, হেলথ ইস্যুস শুরু হয়ে যাবে, মেন্টাল একটা অ্যাগোনি বা অ্যাগ্রেশন, অ্যাংজাইটি ক্রিয়েট হবে। 7.5 3টে ফেজ রয়েছে। 7.5 বছরকে যদি আমরা ডিভাইড করি আড়াই বছর করে, 3টে যে ফেজ রয়েছে 3 ভাবে এফেক্ট করছে। মাঙ্গলিক দোষ, যে হয়তো মাঙ্গলিকের জাতক বা জাতিকা বলে যে তুমি কোনো মাঙ্গলিকের সাথেই বিয়ে করো, অনমাঙ্গলিক কাউকে করো না, তোমার বর মরে যাবে। বা আবার অনেকে বলে যে যজ্ঞ করতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি যজ্ঞ করলে তারপরেও তো তোমার জন্মছকটা থেকেই যাচ্ছে না, দোষটা তো কাটছে না। রাহু এমন একটা প্ল্যানেট, রাহু ইজ ইলিউশন, রাহু হচ্ছে মায়া, হাঙ্গার, খিদে। 5th হাউসে যখনই রাহু বসলো তখন স্যাটিসফ্যাকশন লেভেলটা কমে যাবে, নট স্যাটিসফাইড। তো দের আর হাই চান্সেস কি 2-3টে রিলেশন হবেই হবে। মানে এমন হবে না যে স্কুল লাইফের প্রেম একজনকে ভালোবাসলো আর সেটাই বিয়েতে ম্যাচিওর করলো। পুনর্জন্ম বা যখন আমরা রিবার্থ দেখবো, রিবার্থ এত তাড়াতাড়ি হয় না, রিবার্থ টেক্স টাইম। কিন্তু তাও মোটামুটি ধরো বাড়ির বাইরে ঠাকুরের ছবি লাগিয়ে রাখ, মেন এন্ট্রেন্সের বাইরে। মেন এন্ট্রেন্সের বাইরে ছবি লাগানোর কোনো দরকার, আপনি আপনার ঠাকুরকে আপনার বাড়ির ভেতরে ইনভাইট করবেন, তাকে বাইরে বসিয়ে রাখবেন না, সে ওয়াচম্যান নয়। Extra marital relation or affair, it is so common nowadays and it is so increasing, এবং আমি এটা সাজেস্ট করি যে বিয়ের আগে একটু জন্মছকটাকে যদি দেখিয়ে নেওয়া হয় খুব ভালো হয়, মানে দুটো জীবনই বাঁচে। ধরো মূলাঙ্ক 1 আর মূলাঙ্ক 8, স্যাটার্ন অ্যান্ড সান, হ্যাঁ মানে বাবা ছেলে, এই যে একটা শত্রুতা, ঠিক আছে, যুগ যুগ ধরে চলে আসছে, এরকম যদি কোনো কাপল থাকে তাদের কি প্রবলেম ফেস করতে হতে পারে আর এর সলিউশন কি? No one can change anyone's destiny which is already designed by God. ভগবান যে ভাগ্যটা নির্ধারণ করে দিয়ে গেছে, ওই বিধাতার লেখা কেউ চেঞ্জ করতে পারবে না। এনি প্রবলেম ইন রিলেশনশিপ, একটা তেজপাতা নিতে হবে, সিম্পল। তো সেই অয়েলি সাইডটাতে রেড পেন দিয়ে দুজনের নাম লিখতে হবে। এটা আমাদের ফার্স্ট পডকাস্ট অন অ্যাস্ট্রোলজি, বাস্তু। তো আমার খুব পার্সোনাল ইন্টারেস্ট, এবার আমার রাশিতে কি আছে বা কেন আমার ইন্টারেস্ট, এটা আমার অনেক আগে থেকে। এরকম না, আমার মেডিটেশন, অ্যাস্ট্রোলজি, যখন আমি স্কুলে পড়তাম আমাদের একজন টিচার ছিলেন, উনি ইংলিশ টিচার, সাথে ওনার একটা প্যাশন ছিল অ্যাস্ট্রোলজিতে। সো তারপরে উনি যখন আমরা বেরিয়ে আসি স্কুল থেকে, তারপরে স্যারের সাথে কথা হয়, স্যার বলে যে আমি শিখছি এখন অ্যাস্ট্রোলজিটা, এবং বেশ ভালো ভালো প্রেডিকশনও করেন। এবং মানে ওর পিছনে যে সায়েন্সটা আছে কিভাবে হয়, অনেকে হয় না র্যান্ডম কিছু একটা বলে দিল বা একটু ইউটিউবে ভিডিও দেখে শিখে নিল, বাট ওর ভিতরে গিয়ে রিসার্চ করা, আর্টটাকে বোঝা। এবার আর্ট বলবো না সায়েন্স বলবো আমি নিজেও জানি না, বাট জানার জন্য আজকে আপনাকে ডাকা। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, খুব ভালো লাগছে এসে। আর আমরা অ্যাস্ট্রো বাস্তুর ব্যাপারে অবশ্যই কথা বলবো বিস্তারিতভাবে, তোমার যা যা কোয়ারি আছে আই উইল ডেফিনেটলি ক্লিয়ার। একদম, থ্যাংক ইউ। সো আমরা প্রথমে স্টার্ট করি, এখন আমরা 2026 এপিসোডটা করছি। সো এখন আমরা দেখতে পাচ্ছি অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। যেরকম আমাদের 20 ছিল কোভিড, সেরকম অনেক জায়গায় অনেক অ্যাস্ট্রোলজার এটাও বলছে যে 2026টা এরকম একটা বড় চেঞ্জেস এর মধ্য দিয়ে যাবে। ফিনান্সিয়াল দিক থেকে প্রচুর লে অফস হচ্ছে অনেক কোম্পানিতে। তো এখনকার সিচুয়েশন এটার কি, মানে অ্যাস্ট্রোলজির সাথে এটার কি কানেকশনস, কেন এটা হচ্ছে? যদি আমি এটাকে পুরো ওয়ার্ল্ডের, এটা বলে আমাদের মান্ডেন অ্যাস্ট্রোলজি, আমরা যেটা 1-to-1 চার্ট রিড করি, মানে যদি কারুর ব্যাপারে আমরা জানতে চাই, দ্যাট ইজ হোরা। হোরা মানে হচ্ছে একজনের ব্যাপারে ইন্ডিভিজুয়ালি আমরা রিড করছি। বাট whenever it comes like we want to know about geopolitics, or আমরা কোনো দেশের ব্যাপারে, পুরো ওয়ার্ল্ডের ব্যাপারে যদি কোনো কিছু জানতে চাই, সেটা হয় মান্ডেন অ্যাস্ট্রোলজি। এবার মান্ডেন অ্যাস্ট্রোলজি স্টাডিটা পুরো আলাদা দ্যান হোরা। মান্ডেন অ্যাস্ট্রোলজি যারা করে, তুমি দেখবে তারা ইনস্টা বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে তারা দেখবে ওই প্রেডিকশনসগুলো লেখে যে এটা হতে চলেছে, বা ওয়ার্ল্ডের সিনারিওটা এই মাসে এরকম হবে, বা যুদ্ধের ব্যাপারে তারা প্রেডিকশন করে। তো দ্যাট ইজ কামিং আন্ডার মান্ডেন অ্যাস্ট্রোলজি। এবার তোমার কোয়েশ্চেনটাও কিন্তু মান্ডেন অ্যাস্ট্রোলজির এখানে, যে আমাদের বিশ্বের এই একটা ফিনান্সিয়াল ক্রাইসিস কেন হচ্ছে। প্রথমত আমাদের গ্রহ নক্ষত্রের কিছু এমন অবস্থান থাকে যেটার জন্য কিন্তু এটা ইম্প্যাক্টফুল। অবশ্যই এখন যেমন দেখো স্পাইসিস, মানে মীন রাশিতে শনি,
রয়েছে। তো মীন রাশি একটা জলরাশি এবং স্যাটার্ন কিন্তু এমন একটা প্ল্যানেট, ভীষণ স্লো মুভিং প্ল্যানেট, সেখানে বসে একটা ডিলে করাচ্ছে, দেরি করাচ্ছে, স্টাক করাচ্ছে আমরা যদি স্যাটার্নকে ধরে প্রেডিকশনটা করি। বাট দিস ইজ গোয়িং টু চেঞ্জ অ্যাজ ওয়েল। এবং যারা জবে স্টাক হয়ে যাচ্ছে তাদের কোনো না কোনোভাবে কিন্তু শনির ইম্প্যাক্টটা অনেক বেশি। তো দিস ইজ ডিউ টু স্যাটার্ন। এবার স্যাটার্ন অ্যালোন ইজ নট রেসপন্সিবল ফর এভরিথিং। সবসময় মনে রাখতে হবে যে অ্যাস্ট্রোলজিতে একটা ফেনোমিনা নিয়ে আমরা কখনো প্রেডিকশন করব না, দেয়ার আর আদার প্ল্যানেটস প্লেসমেন্ট অ্যাজ ওয়েল। তো অন্যান্য প্ল্যানেটের যে প্লেসমেন্টসগুলো আমাদের হচ্ছে, যেটাকে আমরা বলি গোচর, গোচর মানে হচ্ছে ট্রানজিট, মানে আজকের স্কাইয়ের পজিশন কি রয়েছে। আজকের স্কাইয়ের পজিশন একরকম, যখন কেউ জন্মেছে তখনের স্কাইয়ের পজিশন আলাদা ছিল। দ্যাট ইজ বার্থ চার্ট, স্ন্যাপশট অফ দ্য স্কাই ওয়েন আ পার্সন টেক্স বার্থ। যখন জন্মালো তার স্কাইয়ের পজিশন, আজকেরটা তো অন্য হয়ে গেছে, তাহলে তার ভাগ্য চেঞ্জ হচ্ছে অবশ্যই। কিন্তু এখানে বুঝতে হবে এই ক্রাইসিস, এই লে অফ, এই জবে একটা সুইচ বারবার চেঞ্জ করা, ইনস্টেবিলিটি, ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু স্যাটার্নের জন্য অবশ্যই একটা ইম্প্যাক্ট ফেলছে। সিম্পল ল্যাঙ্গুয়েজে আমি তোমাকে বোঝালাম, বাট এর আরও কিন্তু অনেক রিজনস রয়েছে, অবশ্যই রয়েছে। ওকে, এবার এটা যেহেতু অল ওভার ওয়ার্ল্ডে হচ্ছে এবং এই অ্যাস্ট্রোলজি যেটা তুমি বললে ক্যালকুলেশন করা প্রসেস, এটা আলাদা আলাদা। এবার যারা এই প্রবলেম ফেস করছে, যারা হয়তো অনেক বছরের চাকরি আজকে রাতারাতি হারালো, বা কেউ হয়তো অনেক ট্রাই করছে, খুব ভালো মানে এফোর্টস দিচ্ছে, বাট চাকরিটা পাচ্ছে না, হতে হতে মিস হয়ে গেল, এইগুলো কিসের প্রভাবে হচ্ছে? স্টাক হচ্ছে, এটাকে আমরা বলি ডিলেজ এন্ড ডিনাইজ। মানে ধরো ইন্টারভিউ দিচ্ছে, এমন অনেক ক্লায়েন্ট রয়েছে আমার যারা ধরো ফরেনে যেতে চায়, হ্যাঁ, মানে তারা হয়তো আইটিতে কাজ করে ইন্ডিয়াতে, কোনো না কোনোভাবে ডিসস্যাটিসফাইড এন্ড দে ওয়ান্ট টু গো টু অ্যাব্রড। এবারে তাদের কানেকশন দেখতে হবে অবশ্যই, যে কি দশা চলছে, সে কিরকম এখন দশার আন্ডারে চলছে, সে কি কোনোভাবে ফরেন সেটেলমেন্ট পাবে না পাবে না। এবার ধরো কারো 7.5 চলছে, তো অনেকের একটা বিশাল ভয় যে whenever there's a Saturn's মহাদশা 7.5 মানে খুব খারাপ। বাট আই হ্যাভ সিন পিপল যে 7.5 টাইমে বিশাল অ্যাচিভমেন্টস পেয়েছে, অ্যান্ড আই হ্যাভ অলসো সিন পিপল যে 7.5 টাইমে প্রচুর প্রবলেম হয়েছে। তো আমরা 7.5 বা শনিকে কখনো নেগেটিভ বলবো না, এটা ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়াল চার্টে হাউ ইট ইজ প্লেসড। প্রথমত কোনো প্ল্যানেট কারোর ক্ষতি করার জন্য তো অবশ্যই নেই, কোনো ভগবান খারাপ নয় প্রথমত, হ্যাঁ, ইট ইজ পার্সপেক্টিভ। তো এখানে বুঝতে হবে এই যে ডিলে হচ্ছে, যেতে পারছে না, এখানে বার্থ চার্ট রিডিং ইজ ফোরমোস্ট ইম্পর্টেন্ট। সে কোন দশার মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্মছকে কবে সে কানেকশনস ক্রিয়েট হচ্ছে। হয়তো হতে পারে 2027 তার একটা যোগ রয়েছে, কিন্তু সে 25-26 পুরো চেষ্টা করছে। কিন্তু এটা যদি সে জেনে যায় যে আমার এই বছরে অতটা চান্সেস নেই, আমি মিথ্যেই সেখানে চেষ্টা করছি, তাহলে কি হবে, সে কিন্তু নিজেকে কাম করতে পারবে। সে একটা অস্থিরতার মধ্যে রয়েছে যে আই ওয়ান্ট টু গো, ইয়েস ডেফিনেটলি ইউ ওয়ান্ট টু গো অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল গো, বাট সেটার একটা সময় রয়েছে। এটাকে আমরা অ্যাস্ট্রোলজিতে বলি টাইমিং অফ ইভেন্ট। কোনো একটা ঘটনা কবে হবে, দশাই দিশা দেখাবে। ওকে, সো এই যে শনি 7.5 যেটা বললে, এটা নিয়ে মানে একদম আমাদের প্রথম থেকে যারা অ্যাস্ট্রোলজি বোঝে না, র্যান্ডম বাড়িতেও বা যেখানে বসে আলোচনা, এটা খুব ফিয়ার, হ্যাঁ, মানে ভয়গ্রস্ত ব্যাপারে করে দেয় যে শনি 7.5 মানে তো এই তোর নেক্সট 7 বছর গেল, হ্যাঁ, যা টাকা পয়সা সেভিংস করার এখন করে রাখো, আর কিন্তু টাকা ইনকাম হবে না, কেরিয়ার। হ্যাঁ, এই 7.5 ব্যাপারটা কি বলতো, মানে শনি হচ্ছে টিচার, মানে বেস্ট টিচার। যখন 7.5 টাইমটা আসে, মানুষ কেন ভয় পায়, কেন কি এমন কিছু সিচুয়েশনস আসে মানুষ নিজের কমফর্ট জোনে থাকবে না, দ্যাট ইজ 7.5। মানে তোমাকে না আউট অফ দ্য বক্স কাজ করাবে, তুমি যেটা চ্যালেঞ্জেস যেগুলো আগে কখনো ফেস করোনি, স্যাটার্ন ইজ গোয়িং টু গিভ ইউ অন দ্যাট পার্টিকুলার দশা অর 7.5। এবার এটাকে মানুষ কঠিন হিসেবে যদি নেয় তাহলে কষ্ট, যদি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় তাহলে কিন্তু ইটস আ ওয়ান্ডারফুল টাইম। নতুন কিছু পাবে, আউট অফ দ্য বক্স কাজ। মানে ধরো কেউ অফিসে কাজ করছে, এমন কিছু দায়িত্ব চলে আসবে, দ্য পার্সন হ্যাজ টু ট্রাভেল, যে না তোমাকে ওখানে যেতে হবে। এবার ভাববে বাপরে বাপ, আমার তো প্রচুর প্রেশার চলে আসছে, আমাকে ট্রাভেল করাতে হচ্ছে, হ্যাঁ, মানে এগুলো তো আমি কখনো করিনি, এই প্রজেক্টটা আমার কাছে নতুন। তো এইভাবে যদি ভাবে, ইটস আ বার্ডেন। বাট যদি এটা ভাবে মানুষ যে লেটস এক্সপ্লোর, নতুন কোনো অপরচুনিটি আমি পাচ্ছি, দেন 7.5 উইল নট বি 7.5।
এই যে শনির মহাদশা যেটা বলে, তো এই শনির মহাদশা বা সাড়ে সাথী যাই আমরা বলি, তো আমার প্রশ্ন হচ্ছে যে ধরো এটা তুমি বললে যে শনি ডিসিপ্লিন হতে শেখায় মানুষকে, রাইট, ঠিক আছে, মানে তোমার অর্গানাইজড করে, আলসেমি ব্যাপারটাকে কাটিয়ে দেয়। তুমি যদি আলসে হও তোমার তো খুব বাজেভাবে খারাপ করবে, একটা ভালো করার ট্রাই করে। একদম। কিন্তু মানুষ তাহলে এটা ভুলটা কেন বোঝে? ভুলটা কেন বোঝে, কেন কি সাড়ে সাতির টাইমে মানুষ অনেক অবস্টাকলসও ফেস করে। এটা একদমই মিথ্যে নয় যে সাড়ে সাতি অবস্টাকলস ক্রিয়েট করবে না, করবেই করবে। তুমি দেখবে যারা দেখছেন দর্শকরা, তাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে যদি কারো সাড়ে সাতি চলে, হেলথ ইস্যুস শুরু হয়ে যাবে, মেন্টাল একটা অ্যাগোনি বা অ্যাগ্রেশন, অ্যাংজাইটি ক্রিয়েট হবে মেন্টাল লেভেলে। ফার্স্ট ফেজ, মানে সাড়ে সাতি 3টে ফেজ রয়েছে, 7.5 বছরকে যদি আমরা ডিভাইড করি আড়াই বছর করে, তো প্রথম চরণ, মধ্যচরণ এবং অন্তিম চরণ। তাহলে 3টে যে ফেজ রয়েছে 3 ভাবে এফেক্ট করছে। ফার্স্ট ফেজ মেন্টাল লেভেল, সেকেন্ড ফেজ হচ্ছে ফিনান্সিয়াল লেভেল, অ্যান্ড থার্ড ফেজ হচ্ছে ওভারঅল সব রকম ভাবেই এফেক্ট করে চলে যাবে। অ্যান্ড এই 7.5 বছরে দেয়ার আর ম্যাক্সিমাম চান্সেস যে ফ্যামিলিতে কোনো ব্যাড নিউজ আসবে, হেলথ ইস্যুস হবে। দ্যাটস ওয়াই দিস ফিয়ার ইজ দেয়ার। সো ইটস আ টাফ টাইম, ডেফিনেটলি ইটস আ টাফ টাইম, বাট এর মধ্যে 7.5 বছর কারুর খারাপ যেতে পারে না। কেন কি সাড়ে সাথী যতই চলুক, দের ইজ অন্তর্দশা, প্রত্যন্তদশা, তো কখনো না কখনো অবশ্যই। হ্যাঁ, মানে আমরা একটা মহাদশা চলে, যেমন সবার লাইফেই শনির মহাদশা বা বুধের মহাদশা, কিছু না কিছু দশা চলছে, টাইমিং অফ। এবার দশাটাকে যদি আরো আমরা ভাঙি, সেটা হচ্ছে ধরো অন্তর্দশা, মানে বছরের মাস আছে, মানে মাসের সপ্তাহ রয়েছে, সপ্তাহ আবার দিন রয়েছে, মাইক্রো লেভেলে যদি এটাকে আমরা ভাঙি, সেরকম ভাবেই ওই মহাদশার অন্তর্দশা রয়েছে। মানে সেই মহাদশাটার যদি ব্রেক করা হয়, যেমন স্যাটার্ন মার্কারি, তো স্যাটার্নের মহাদশার সাথে মার্কারির একটা অন্তর্দশা চলছে সাপোজ, আবার সূক্ষ্ম দশা রয়েছে, প্রত্যন্ত দশা রয়েছে। তো এইভাবে মাইক্রো লেভেলে কিন্তু এটা ব্রেকডাউন করা রয়েছে। তো এত কিছু ক্যালকুলেশন করতে হবে। দ্যাট ইজ ওয়াই 7.5 ইয়ার, 7.5 years cannot be same. So struggles are there, but still if you own that, if you understand, যদি বোঝা যায় এটাকে ভালো করে, it will be a beautiful journey. আর এইটার জন্যই গাইডেন্স ইজ রিকোয়ার্ড। এন্ড এই যে তোমার বলে যে সাড়ে সাথী আসলে টাকা পয়সা ইনকাম হয়তো কমে যাবে, এই যে অবস্টাকেল গুলো আসবে, মানুষ ভেবে নেয় যে হ্যাঁ তাহলে আগের থেকে না। নট অলওয়েজ। দেখো, আমি একটা অ্যাভারেজ যদি আমি এখানে বলি যে কারুর সাড়ে সাথী চলছে, স্যাটার্নের মহাদশাও চলছে, অনেকে দুটো না একসাথেই চলে, মানে স্যাটার্নের মহাদশা ইজ আ ডিফারেন্ট থিং অ্যান্ড সাড়ে সাথী ইজ ডিফারেন্ট থিং। পার্থক্য হচ্ছে, যেমন ধরো এখন প্রেজেন্টলি সাড়ে সাথী মীন এবং মেষে তীব্রভাবে চলছে, যাদের যাদের মীন রাশি এবং মেষ রাশি সবারই সাড়ে সাথী চলছে, মধ্যচরণ আর প্রথম চরণ। আর কুম্ভতে অলমোস্ট শেষই হয়ে গেছে, একদম লাইট একটা ইম্প্যাক্ট রয়েছে। এবার পরবর্তী বছরগুলোতে বৃষতে আসবে, আস্তে আস্তে মিথুনে আসবে, বাট এখন মীন আর মেষে চলছে। এবারে এটা তো মীন আর মেষ যারা যারা সবারই চলছে, বাট স্যাটার্নের মহাদশা কিন্তু অন্য কারুরও চলতে পারে। ওকে, তো মহাদশা ইজ টোটালি ডিফারেন্ট। মানে ধরো কেউ মিথুন রাশি, তারও স্যাটার্নের মহাদশা চলতে পারে, বাট সাড়ে সাথী চলছে না মিথুনের। মানে মহাদশা সাড়ে সাথীর মধ্যে কি পার্থক্য? ডিফারেন্সটা হচ্ছে যে সাড়ে সাথী হচ্ছে শনি যখন ঘোরে একটা পার্টিকুলার রাশির মধ্যে আসে, হ্যাঁ, এবার যেখানে বসে আছে শনি, শনি এতটাই তীব্র, এখন মীনে বসে রয়েছে, তো মীনের আগের রাশি এবং মীনের পরের রাশি, যেটা হচ্ছে মীনের আগের রাশি হচ্ছে কুম্ভ আর মীনের পরের রাশিটা হচ্ছে মেষ, তো তার ইম্প্যাক্টটা আগে পরে এবং সেখানে তিনটে ঘরেই বিস্তার করবে, মানে ওর আশেপাশে যে থাকবে সারাউন্ডিংসটাকেই ইম্প্যাক্ট করবে। সো ইট ইজ ভেরি পাওয়ারফুল। স্যাটার্ন ইজ আ ভেরি পাওয়ারফুল প্ল্যানেট। তো সেই জন্য এটা হচ্ছে সাড়ে সাথী, দ্যাট ইজ সাড়ে সাথী। আমরা যদি একটু খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝি, কেন কি ডিগ্রি অতটা মানুষ বুঝবেন না, সো ইজিলি বোঝাতে হবে। বাট মহাদশা ইজ টোটালি ডিফারেন্ট। যখন আমরা জন্মেছি তখন একটা কোনো মহাদশা চলছিল, রবির মহাদশাতে কারুর জন্ম হয়ে গেছে, এবার রবির পরে একটা আলাদা মহাদশা আসবে। মহাদশা জিনিসটা কি? মহাদশা ধরো 7 বছর, 20 বছর, 19 বছর, 10 বছর এরকম করে করে চলে এক একটা প্ল্যানেটের।
ওকে। তো এবার ওই মহাদশার আন্ডারে আবার সাবঅর্ডিনেটস রয়েছে, অন্তর্দশা প্রত্যন্তদশা, যেটা আমি বলছিলাম। তো মহাদশা উইল কিপ অন গোয়িং, কোনো না কোনো প্ল্যানেটের মহাদশা সবসময় কারুর না কারুর আসছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে তারও 7.5 চলছে। মহাদশা ইজ টোটালি ডিফারেন্ট। একদমই, কারণ যেরকম তুমি বললে শনি যখন যে দুটো রাশির রাশি স্পেসিফিক, ইয়েস, 7.5 ইজ রাশি স্পেসিফিক, বাট মহাদশা ইজ নট রাশি স্পেসিফিক। মহাদশা ইজ গোয়িং অন ফর এভরিওয়ান, ফর এভরিবডি, ঠিক আছে, এটাই ডিফারেন্স। কারেক্ট। অনেকের রিলেশনশিপ ধরো ভালো চলছে, যখন 7.5 আসে তখন তাদের এত বছর রিলেশনশিপটা নষ্ট হয়, এটার কি অ্যাকচুয়াল কারণ এই শনির এই দশাটার জন্য? নো, নট এট অল। শুধু 7.5 উইল নট ড্যামেজ ইউর রিলেশন, দেয়ার হ্যাজ টু বি 5th লর্ড ড্যামেজ। 5th লর্ড, আমাদের জন্মছকে 12টি ঘর রয়েছে, 12th হাউস, ঠিক আছে। তো 12টি ঘরের মধ্যে পঞ্চম ঘর যেটা রয়েছে 5th হাউস, 5th হাউস কি কি জিনিসের? রিলেশনশিপের। আমরা বিয়ের আগে যে ভালোবাসাটা করছি, দ্যাট ইজ 5th হাউস। বিয়ের পরে কিন্তু অন্য ঘরটা কন্ট্রোল হয়, মানে বিয়ের ব্যাপারটা অন্য জিনিস। 5th হাউস হচ্ছে সন্তান ধারণ, 5th হাউস হচ্ছে পড়াশোনা, 5th হাউস হচ্ছে পূর্ব পুণ্য, 5th হাউস হচ্ছে আমাদের সন্তান ধারণটাকেও হেল্প করে এবং ভালোবাসাটাকে দেখে। তো এতগুলো জিনিস 5th হাউস থেকে আমরা দেখি। এবার যদি কারোর ব্রেকআপ হওয়ার চান্সেস জন্মছকে থাকে, তার হবেই হবে, হবেই হবে, এটা জন্মছক থেকে বোঝা যায়। ওকে, হ্যাঁ। তো 5th হাউসে, মানে 5th হাউসে যদি মুন অ্যান্ড কেতু একসাথে বসে থাকে, বা কোনো না কোনো ভাবে কেতুর একটা কোনো দৃষ্টি পড়ছে, স্যাটার্নের কোনো একটা দৃষ্টি রয়েছে, এটা একটু স্টাডির ব্যাপার, ডিপ অ্যানালিসিস, তখন কি হবে? ওই ভালোবাসাতে কমপ্লিকেশনস ক্রিয়েট হবে। এবং মানসিকভাবে চন্দ্র কেতু এমন একটা কম্বিনেশন, যদি এটা 7th হাউসেও থাকে, 7th হাউস ইজ ম্যারেজ হাউস, বিয়ের জায়গাতে যদি থাকে, রিলেশনশিপের জায়গাতে যদি থাকে, তখন কিন্তু মানসিকভাবে রিলেশনশিপ থেকে কষ্ট পাওয়া হয়। কেন? চন্দ্র মনের কারক, আমাদের মাইন্ড, আমাদের ওয়াটার কন্টেন্টটা চন্দ্র কন্ট্রোল করে। আমরা জানি যে আমাদের সায়েন্সেও হাই টাইড, লো টাইড, জোয়ার ভাটা জলের থেকেই হয়, এবং গ্র্যাভিটেশনাল পুল যেটা চন্দ্রের থেকে হয়। তার মানে চন্দ্র যখন কারোর জন্মছকে একটু ড্যামেজ হচ্ছে, খারাপ হচ্ছে, খারাপ কখন হচ্ছে? রাহু চন্দ্র গ্রহণ যোগ। আমরা জানি যে যখন গ্রহণ লাগে তখন রাহু তো চন্দ্রকে গ্রাস করে, ইক্লিপস ইন সায়েন্স। হ্যাঁ, তো রবি রাহু একসাথে জন্মছকে আছে, দ্যাট ইজ অলসো ইক্লিপস, গ্রহণ যোগ, যেটা আমরা জ্যোতিষে বলি। এবার এইরকম কিছু কম্বিনেশনস যখনই ওই রিলেশনশিপের ঘরে হচ্ছে, দে উইল বি আ ড্যামেজ। মনের দিক থেকে কষ্ট পাবে সে, ভেরি ইমোশনাল পার্সন অ্যান্ড ভেরি ওভার থিঙ্কিং প্রবলেম তাদের, মানে প্রচন্ড আঁকড়ে ধরে থাকতে চাইবে নিজের পার্টনারটাকে। মানে সে হয়তো অতটা তাকে মিস করে না বা ভালোবাসে, কিন্তু এই চন্দ্রকেতু বা চন্দ্র রাহু যখনই হচ্ছে, ইমোশনালি প্রচন্ডভাবে অ্যাফ্লিকশন থাকবে তার মধ্যে, প্রচন্ড ইমোশনাল, এবং এটার জন্যেই অপোনেন্ট ব্যক্তি সাফোকেটেড ফিল করবে। এটা স্পেসিফিক কোনো রাশি আছে যাদের এই ব্যাপারটা? না, এই কম্বিনেশনটা যে কোনো রাশিরই তো হতে পারে, এটা জন্মছক দেখতে হবে। হ্যাঁ, মানে এটা আমি বলবো যে কর্কট রাশি অ্যাকচুয়ালি মেনলি চন্দ্রের রাশি। তো কর্কট রাশিদের মানে রুলিং প্ল্যানেট হচ্ছে মুন, অ্যান্ড নাম্বার 2 ইজ অলসো মুন। সো ইফ নিউমেরোলজিক্যালি ইফ উই টক অ্যাবাউট যে যারা রুলিং নাম্বার 2, হ্যাঁ, তো সেখানে কি হবে? 2 সংখ্যার যারা, তারা খুব নার্চারিং হবে, মাদারলি নেচার হবে, সবসময় আগ বাড়িয়ে একটা হেল্প করার একটা টেন্ডেন্সি থাকবে, মনের দিক থেকে ভালো হবে। হ্যাঁ, আর চন্দ্র যাদের, কর্কট রাশি যাদের থাকবে, তারাও কিন্তু একটু ইমোশনাল পার্সন হবে। এটা অ্যাভারেজ প্রেডিকশন যদিও বা, এখানে জন্মছক আরও দেখতে হবে যে চন্দ্রের ওপরে যদি কোনো ক্রূর গ্রহের প্রভাব থাকে, ক্রূর গ্রহ মানে হচ্ছে স্যাটার্ন, রাহু, যদি দৃষ্টি দেয় চন্দ্রকে, চন্দ্রের জায়গাটা কিন্তু খারাপও হতে পারে। তো একটা প্ল্যানেট নিয়ে যখনই আমরা এই মাসিক রাশিফল বা বছরের রাশিফল করছি, তুমি দেখবে সবসময় ছোটবেলা থেকে আমরা যখন পেপারটা দেখি বা আমরা কোনো ভিডিও দেখি, কিছু মিললো না, ইট ইজ ভেরি কমন। কেন কি এই ব্যাপারটা যখন বলা হচ্ছে, এটা তো অ্যাভারেজ প্রেডিকশন, সবার এতগুলো রাশি অনেকেরই হতে পারে, সবার জন্মছক আলাদা। তাহলে এই যে আমরা আগে টিভিতে দেখতাম এই যে
অ্যাস্ট্রোলজাররা বলতো অনুষ্ঠানে এসে হুম। এই রাশির এইটা হবে, আমরা এখনো আরে আমরা দেখি। এটা তো মিলে যাচ্ছে, হ্যাঁ, অর্ধেক এটা মিলে জিনিস তো যাচ্ছে, অবশ্যই কিছু মিলবে, তার কারণ রাশিটা যেহেতু মিলছে। বাট ইভেন্টস গুলো দেখবে তুমি 10টার মধ্যে 6টা মিলছে কি 7টা মিলছে, ঠিক। 3টে মিলবে না। জন্মছক দেখে নিই। একদম, এটা বিশ্বাস করতে হবে, এবং এটা ইটস ট্রু ফ্যাক্ট। অ্যান্ড এই যে তুমি বললে খুব ইন্টারেস্টিং পয়েন্ট যে হ্যাঁ ব্রেকআপ হবে কিনা জন্মছক থেকে বোঝা যায়। একদম, এবং ইভেন নট অনলি ব্রেকআপ, ইভেন মাল্টিপল রিলেশন। আমি একটা সূত্র দিচ্ছি, যেমন 5th হাউসে রাহু রয়েছে, তো রাহু এমন একটা প্ল্যানেট, যখনই 5th হাউসে থাকবে, 5th হাউস হচ্ছে রিলেশনশিপ। আই হ্যাভ সিন মেনি চার্টস, দেন অনলি আই এম কমিটিং দিস। তো 5th হাউস রিলেশনশিপের জায়গা, রাহু ইজ অবসেশন, রাহু ইজ ইলিউশন, রাহু হচ্ছে মায়া, হাঙ্গার, খিদে। রাহুর ক্যারেক্টারিস্টিক্স, রাহুর আমরা সবাই জানি মাথা আছে কিন্তু শরীর নেই, অমৃত পান করেছিল অ্যান্ড দেন দ্য হেড ওয়াজ কাট। তো সে ভাবতে পারে অনেক কিছু, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে না, কেন কি তার কাছে সেই হাত নেই, শরীর নেই। তো যাই কিছু হচ্ছে মাইন্ডে হচ্ছে, তার কাছে অ্যাকশনস নেই। 5th হাউসে যখনই রাহু বসলো, তখন স্যাটিসফ্যাকশন লেভেলটা কমে যাবে, নট স্যাটিসফাইড। তো দের আর হাই চান্সেস কি 2-3টে রিলেশন হবেই হবে। মানে এমন হবে না যে স্কুল লাইফের প্রেম একজনকে ভালোবাসলো আর সেটাই বিয়েতে ম্যাচিওর করলো, নেভার। মানে সেটা ব্রেকআপ হয়ে অন্য একটা হ্যাঁ, 2-3টে রিলেশন হবে, দেন ম্যারেজের হাউসটাও দেখতে হবে যে তার সাথেই বিয়ে হবে কিনা। বাট পুরো লাইফে তার একটা প্রেম হবে না, তার মোর দ্যান 1, মোর দ্যান 2 কিন্তু প্রেম আসবে। সেটা কি ব্রেকআপ হয়ে হবে না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? ব্রেকআপ হয়ে তুমি এক্সট্রা ম্যারিটালের আবার আলাদা ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন? এক্সট্রা ম্যারিটাল, দেখো, এক্সট্রা ম্যারিটাল রিলেশন অর অ্যাফেয়ার, ইট ইজ সো কমন নাওয়াডেজ অ্যান্ড ইট ইজ সো ইনক্রিজিং। আমার কাছে এত কনসালটেশন আসে, ম্যারেজ প্রবলেম, স্পেশালি রিলেশনশিপ প্রবলেম ইজ ইনক্রিজিং আ লট নাওয়াডেজ। তো এটা একটা, ইটস আ বিগ ইস্যু আমি বলবো, এবং এটা তুলে ধরা উচিত মানুষের কাছে, মানুষের জানার অধিকার রয়েছে। এবং আমি এটা সাজেস্ট করি যে বিয়ের আগে একটু জন্মছকটাকে যদি দেখিয়ে নেওয়া হয়, খুব ভালো হয়, মানে দুটো জীবনই বাঁচে। হ্যাঁ, তো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ সবসময় মনে রাখতে হবে যে শুক্র এমন একটি গ্রহ, রাহু এখানে অনেকটা রেসপন্সিবল, কেন কি অবসেশন ক্রিয়েট করে। শুক্র হচ্ছে বিয়ের কারক। এবার শুক্র যখনই খুব তীব্রভাবে পাওয়ারফুল হয়ে যাচ্ছে জন্মছকে, যেমন ধরো পাওয়ারফুল মানে হচ্ছে মাল্যব্য মহাপুরুষ রাজযোগ, এটা একটা ক্যালকুলেশন, রাজযোগ। এটা যখন আমাদের চার্টে ওয়েললি প্লেসড ভিনাস থাকে, 1, 4, 7, 10, এই কটা হাউসেসে যদি ভিনাস থাকে এবং নিজের ঘরে থাকছে বা এক্সল্টেড থাকছে, এক্সল্টেড মানে হচ্ছে উচ্চস্থ হয়ে থাকছে, খুব পাওয়ারফুল, তখন সেই মানুষটার কিন্তু আমরা বলবো একটু ইচ্ছেগুলো সবসময়, মনের মধ্যে একটা বাসনা বা মনের মধ্যে একটা ইচ্ছে কিন্তু সবসময় থাকে। এবার যখন সেই ফুলফিলমেন্টসগুলো ওয়াইফের থেকে হয় না, তখন দেয়ার আর ভেরি হাই চান্সেস সেই মানুষটা কিন্তু বাইরে অ্যাফেয়ার করবে। তার মানে এটা নয় যে সে তার ওয়াইফকে ভালোবাসে না, এটাও হতে পারে। আই হ্যাভ সিন মেনি কেসেস, ওয়াইফকেও ভালোবাসছে, আবার তার ইচ্ছা যে না, আমার মনটা কিন্তু বাইরেও যাচ্ছে, এভাবে তো চিটিং হয়ে গেল। এবার মানে ইটস আ ভেরি কমপ্লিকেটেড থিং। তো আই হ্যাভ সিন পিপল, আই হ্যাভ সিন চার্টস যে এরকম প্রবলেমও কিন্তু আসে। আর এই জিনিসটা কি আগে থেকেই চলে আসছে নাকি আজকালকার দিনে একটু বেশি হচ্ছে? দেখো, এটা ছিল, বাট তুমি যদি সত্যি কথা আমি বলি, অপশনস আর মোর নাওয়াডেজ। তুমি দেখবে ভীষণ, মানে এখন তোমার রিলস আছে, অ্যাপস আছে, ডিফারেন্ট অ্যাপস, ডেটিং অ্যাপস আর দেয়ার, যেগুলো আগে এত সাধন ছিল না। আর আগেকার দিনে আমাদের কাছে এত ইজিলি যেহেতু অ্যাভেলেবেল ছিল না, মানুষের লাইফটাও খুব সিম্পল ছিল। হ্যাঁ, মানুষ তো সেই সেম, বাট সাধন এত কিছু হয়ে গেছে যে মানুষ ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। আজকালকার বাচ্চাদের দেখো, সবার হাতে ফোন। তো ইটস এ জেনারেশনাল প্রবলেম, আই উড সে। আর এটাকে ডিল করাটা ভালোভাবে উচিত। এই জন্যে রিলেশনশিপটাকে সঠিকভাবে বোঝা এবং দুজনের মধ্যে বন্ডিংটা ভীষণভাবে দরকার এখনকার দিনে। অ্যাফেয়ার বোঝা যায় জন্মছক থেকে, ডেফিনেটলি।
মানে যদি কারো জন্মছক দেখা যায় প্রথমে প্রেডিক্ট করা যায়, একদম একদম বোঝা যায়। আমরা যদি আগে থেকে জেনে যাই যে জন্মছকে, তাহলে তো এই চান্সেসটা অনেক কম হয়ে যায়। একদম। আমরা যদি জন্মছক, এটাকে আমরা বলি অষ্টকূট মিলন। হোয়াট ইজ অষ্টকূট মিলন? দুটো জন্মছককে আমরা নিলাম, জাতক আর জাতিকা। এবার প্যারামিটার্স রয়েছে, ম্যারেজের জন্যে 8টা প্যারামিটার্স থাকে, সেটাকে যদি আমরা চেক করে নেই, হ্যাঁ, এরকম অষ্টকূট মিলন থাকে, সেই প্যারামিটার্সে যদি ম্যাচ খায়, ইট উইল বি আ ওয়ান্ডারফুল ম্যারেজ। এটার সাথে অনেকে গুলিয়ে ফেলে যে ম্যাম মাঙ্গলিককেই বিয়ে করবে নাকি মাঙ্গলিক নন মাঙ্গলিককেও বিয়ে করতে পারে। আমি আসছি মাঙ্গলিকের ব্যাপারটায় পরে, কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে মাঙ্গলিককে মাঙ্গলিকের সাথেই বিয়ে করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। এটা মিথ ছিল আগেকার দিনে, কেন সেটাকে আমি ক্ল্যারিফাই করব। কিন্তু অষ্টকূট মিলন যদি করা হয় না, দুজনের ফিজিক্যাল অ্যাট্রাকশন কতটা থাকবে, ফিজিক্যাল রিলেশন ভালো থাকবে তো, দুজনের মধ্যে বন্ডিং কেমন থাকবে, দুজনের সুস্থ থাকবে তো, দুজনের হেলথ ভালো থাকবে তো, দুজনের ফিনান্স কেমন থাকবে, যাকে বিয়ে করতে চলেছি আমি তার ফিনান্সিয়াল স্টেবিলিটি কতটা থাকবে, ফ্যামিলি, দুজনের ফ্যামিলি বন্ডিং কেমন থাকবে, 8th হাউস, একটা মহিলার 8th হাউস হচ্ছে তার ইনলজ, তার শ্বশুরবাড়ি ভাগ্য কেমন থাকবে, তার শ্বশুরবাড়ির সাথে বন্ডিং কেমন থাকবে। তো কত কিছু আমরা জন্মছক থেকে কিন্তু জানতে পারি। তো এটা যদি জেনে নেওয়া হয়, ইট উইল বি ওয়ান্ডারফুল। কেন কি হয়ে গেলে তো আর তখন আর কিছু করার নেই। বাট আমরা তো বলি যে ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা হবেই, তো যদি কারো জন্মছক থেকে এগুলো পাওয়া যায়। হ্যাঁ, এবার এই যে কথাটা, এটা আমার ওয়েবসাইটেও আছে যে নো ওয়ান ক্যান চেঞ্জ এনিওয়ানস ডেস্টিনি উইচ ইজ অলরেডি ডিজাইনড বাই গড। ভগবান যে ভাগ্যটা নির্ধারণ করে দিয়ে গেছে, ওই বিধাতার লেখা কেউ চেঞ্জ করতে পারবে না। ট্রু, সেটা তো আমরা কোনোদিনও চেঞ্জ করতে পারবো না। আমরা জন্মছকটাকে কি চেঞ্জ করতে পারবো? পারবো না। আমরা রিড করছি, উই আর জাস্ট রিডিং দ্য হরোস্কোপ। আমরা দশাকে চেঞ্জ করতে পারবো না, যাদের 7.5 চলছে তাদের 7.5 চেঞ্জ করতে পারবো না, কিচ্ছু চেঞ্জ করতে পারবো না। বাট এই টাফ টাইমে হাউ টু ডিল উইথ দ্যাট প্রবলেম, সেই পথ, অ্যাস্ট্রোলজি হচ্ছে পথ নির্দেশক, কিভাবে যেতে হবে। আমি যদি জেনে যাই এই রাস্তাতে 3টে বাম্পার আছে, আমি আমার স্পিডটাকে কিন্তু স্লো করে দেবো। তাহলে কি আমি আমার লাইফের প্যাটার্নটা বুঝতে পারছি। এবার আমাকেই কিন্তু চলতে হবে, আমার জন্য কেউ চলবে না। এটা জাস্ট একটা জিপিএস সিস্টেম, গাইডেন্স। ভাগ্যকে কেউ বদলাতে পারবে না। এবার ধরো যে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কারো বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, 2-4 বছর বিয়ে হয়েছে, ছেলেটা বা মেয়েটা যে কোনো কারোর একজনের হয়তো চান্সেস আছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করার, ঠিক আছে, হয়তো অতদিন হয়নি, বাট হয়তো ছকের চান্সেস আছে আরো 2 বছর পরে হবে। এবার তারা ধরো আজকে এরকম কোন অ্যাস্ট্রোলজার সাথে কনসালটেন্ট করলো এবং অ্যাস্ট্রোলজার বললো যে দেখো তোমার তো ছকে এটা আছে, তো বেচারাদের খুব ভালো রিলেশন ছিল, ওইটা দেখে তো দুজনেই ঘাবড়ে যাবে। এক্স্যাক্টলি। সো অ্যাস্ট্রোলজার যে বলছে তাকে খুব সুন্দর করে ভালো করে ডিল করতে হবে। কেন কি আমি এরকম প্রচুর ক্লায়েন্ট যারা আসেন তারা আমাকে বলেন যে আমরা অ্যাস্ট্রোলজারের কাছে গেছি এবং প্রচন্ড ভয় পাইয়ে দিয়েছে, হ্যাঁ, মানে এরকম হবে ওরকম হবে। তো অ্যাস্ট্রোলজারের কাজ কিন্তু ভয় পাওয়ানো নয়। প্রথমত, যদি কোনো অ্যাস্ট্রোলজার ভয় পাওয়াচ্ছে তার মানে সে কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার নয়, এটা প্রথমেই বুঝতে হবে। আমরা ভয় পাওয়াচ্ছি না, যেটা রয়েছে সেটাকে আমরা বলছি, এবং দ্য বিহেভিয়ার শুড বি ভেরি গুড বিকজ দ্য পার্সন ইজ কামিং অলরেডি প্রবলেমে রয়েছে বা কোনো অসুবিধা হচ্ছে বলেই আসছে। তো দ্য ওয়ে শুড বি ভেরি গুড প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে এখানে ডিল করা হবে। যদি আমরা জেনেছি যে একটা কোনো এই টাইমিং অফ ইভেন্টে 2028 2029 একটা প্রবলেম আসতে চলেছে রিলেশনশিপে, সেখানে যেই গ্রহটা প্রচণ্ডভাবে প্রবলেম ক্রিয়েট করার জন্য রেডি রয়েছে, সেই গ্রহটাকে আমরা মিনিমাইজ করব থ্রু সার্টেন রেমিডিস। সেটা মন্ত্রা চ্যান্টিং হতে পারে, সেটা কোনো না কোনোভাবে কোনো কার্মিক রেমিডি হতে পারে। কার্মিক রেমিডি মানে হচ্ছে ডেইলি লাইফে কিছু প্র্যাকটিসেস। যেমন একটা খুব সুন্দর রেমিডি আমি এই পডকাস্টের থ্রু দিয়ে দিচ্ছি, এটা আমি আগেও দিয়েছি, তেজপাতা। রিলেশনশিপ, ইফ এনিবডি ইজ হ্যাভিং এনি প্রবলেম ইন রিলেশনশিপ, ম্যারেজ প্রবলেম, অর যদি ম্যারেজ নাও হতে হয়, এমনি রিলেশনশিপে যদি কোনো প্রবলেম হয়, একটা তেজপাতা নিতে হবে, সিম্পল। সেই তেজপাতাতে যে অয়েলি সাইডটা রয়েছে, দুটো সাইড থাকে তেজপাতার, একটা খড়খড়ে থাকে রাফ, একটা অয়েলি সাইড থাকে। তো সেই অয়েলি সাইডটাতে রেড পেন দিয়ে দুজনের নাম লিখতে হবে। সাপোজ আমি বলছি রিয়া আর রাহুল, সাপোজ, তো দুটো নাম লেখা থাকলো,
টুগেদার, রেড পেন দিয়ে দুজনের নাম আর টুগেদার। এই তেজপাতার রেমেডিটা করতে হবে, এটা লিখে শিব ঠাকুরের লিঙ্গে অর্পণ করতে হবে সোমবার। এটাতে কি হবে, যখনই আমি এক্সট্রা ম্যারিটাল বা যে কোনো রিলেশনশিপ প্রবলেম যখন দেখা যাচ্ছে, দে উইল গেট রিলিফ। ইটস আ কার্মিক রেমেডি এন্ড ইট ইজ ভেরি সিম্পল অ্যান্ড এফেক্টিভ। মানে একটা তেজপাতা একদিকে একজনের নাম আর একজনের নাম, আর টুগেদারটা কোথায় লিখবে? ওখানেই লিখবে, যে কোনো ছোট করে, হ্যাঁ ওকে লিখে দেবে। তো এটা কি করছি আমরা, বন্ডিংটাকে স্ট্রং করছি। আমরা কিছুই করছি না, বাট আমরা ব্যালেন্স করছি। আমরা দেখে নিয়েছি যে এই প্ল্যানেটটার থেকে প্রবলেম আসছে, তো ইটস আ কমন রেমেডি, সবাই ব্যবহার করতে পারে। যেটা বলছিলাম এটা তো তুমি ঠিকই বললে যে অ্যাস্ট্রোলজারকে তো উচিত সেইভাবে ডিল করা, একদম। বাট ধরো কারোর আছে ছকে, হ্যাঁ, আমরা সেটা বলবো তো যে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, প্রবলেম এবার উইল সেটা যদি কাম। কোনো পার্টনার জেনে যায়, তো সে তো ভাববে যে তুমি যতই সলিউশন করো তুমি তো ভাই পুরো চেঞ্জ হবে না, আমি তোমার প্রতি এফোর্ট দিচ্ছি আর তুমি আমাকে চিট করবে। হ্যাঁ একদম, কিন্তু সেই ইন্টেন্সিটিটা কিন্তু কমে যায়, প্রবলেম উইল কাম। যেমন ধরো বৃষ্টি যখন আসে, বৃষ্টিকে কেউ আটকাতে পারবে না, বৃষ্টি হবেই। ছাতাটা নিয়ে কিন্তু যাওয়া যেতে পারবে, বৃষ্টি হবে, কিন্তু সে যেখানে বাজারে যাচ্ছিল বা যেখানে যাচ্ছিল সেখানে পৌঁছে যাবে। বাট কেউ কম্প্রোমাইজ কেন করবে তার রিলেশনে? কে উল্টো দিকের লোকটা যদি খুব এফোর্টস দেয় আর সে যদি জানে যে এ তো আমাকে ঠকাবেই, ঠিক আছে অল্প হলে একটু তো ঠকাবেই, তা আমি কেন ভাই এফোর্টটা দেবো? সামহাও তাদের রিলেশনশিপটা একটু ফ্যাকাশে তো হয়েই যাবে যদি কেউ জেনে যায়। সেটা টিকবে না। টিকবে না এটা বলা ভুল। দেখো, এটা পুরোপুরি ডিভোর্স হবে কিনা সেটা কিন্তু জন্মছকে দেখা যায়। হয়তো কি হলো, ইনফ্যাচুয়েশন হলো, বা কারোর সাথে একটা হয়তো অ্যাফেয়ার মতন হলো, কিন্তু আগেন দ্য পার্সন রিগ্রেটস অ্যান্ড কাম ব্যাক, এটাও হতে পারে। অলওয়েজ ইট ইজ নট যে অ্যাফেয়ার হলেই ডিভোর্স হবে, নট অলওয়েজ ট্রু। বাট এরকমও আছে যে ডিভোর্স যোগ যদি থাকে তাহলে হবে। যেমন একটা ডিভোর্সের খুব একটা স্ট্রং কানেকশন থাকে 7th হাউস কেতু। 7th হাউস হচ্ছে আমাদের ম্যারেজের হাউস। তো 7th হাউসের রাশি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে কোন রাশি রয়েছে এবং 7th-এর লর্ড কোথায় বসে রয়েছে। মানে ধরো 7th হাউস হচ্ছে ভিনাস রুল করছে, তো ভিনাস যদি খুব খারাপ থাকে, নিচস্থ থাকে এবং সেখানে যদি কেতু বসে থাকে, তো এখানে কিন্তু ডিভোর্সের মতন সেরকম সিচুয়েশন চলে আসতে পারে। কেতু অলওয়েজ সেপারেটস, ইট নেভার অ্যাটাচ। রাহু অ্যাটাচমেন্ট, কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট। তো আমরা 7th হাউস কেতুকে সবসময় খুব সেন্সিটিভ পজিশন হিসেবে চিনি এবং আমরা সবসময় বলি একটু দেখে বিয়ে করার জন্য, হাইলি রেকমেন্ডেড। তো যদি সেরকম খুব ক্রিটিক্যাল কম্বিনেশন না থাকে, হালকার ওপর দিয়ে বেরিয়ে যাবে, দের ইজ নাথিং হার্ম, আর অত চিন্তা করার কোনো দরকার নেই। ডিপেন্ডস। হ্যাঁ, কারণ এটা একটা খুব সিরিয়াস জিনিস তুমি বললে। হ্যাঁ, কেন কি প্রচুর মানুষ এরকম আছে যে অনেকে একটা হয় না যে এমন কিছু ইমোশনসে চলে যায়, অ্যাফেয়ার হয়ে যায়, হতেই পারে যে হয়ে গেল, চিট করলো, কিন্তু দ্য পার্সন রিগ্রেটস অ্যান্ড আগেন কামস ব্যাক। এবারে একটা জিনিস যেটা আমি মহিলাদের ক্ষেত্রে বলবো, যে কোনো মহিলা, খুব কষ্টকর, খুব পেনফুল এই টাইমটা যদি কেউ চিট করে, সেটা মহিলা ছেলে যে কোনো কেউ হতে পারে, নট স্পেসিফিক ফর দ্য জেন্ডার, বাট এই টাইমটা খুব ক্রিটিক্যাল। তো তখন আমি সবাইকে বলি যে ঈশ্বরের শরণাগত হতে। মানে আমরা যদি আমাদের ভালোবাসাকে সবসময় আমরা চেষ্টা করি, ম্যাক্সিমাম মানুষ চেস করতে, বেগ করতে, যে প্লিজ ঠাকুর ও যেন আমাকে সেভাবেই ভালোবাসে যেরকমভাবে আমি ভালোবাসি। আমরা কখনো ভাবি না যে যার জন্যে যেটা ঠিক সেটাই দাও। সারেন্ডার করো ভগবানের কাছে। যদি তোমার সে থাকে সে ফিরে আসবে, যদি তোমার সে যদি না থাকে সে কোনোদিনও ফিরে আসবে না, এবং না আসাটাই বেটার। কেন কি, যদি সে ফিরে আসে, ইট উইল বি আ লাইক সমঝোতা, ইট ইজ নেভার আ লাভ। তো কম্প্রোমাইজ কতদিন চলবে? কম্প্রোমাইজ বেশি দিন চলে না। অ্যান্ড ইফ বোথ দ্য পিপল আর নট হ্যাপি আলটিমেটলি, তো সেখানে তো সেই রিলেশনটা কতদিন টিকবে? একদমই সেটাই। আঁকড়ে, কিন্তু আমরা না ম্যাক্সিমাম মানুষ খুব ইমোশনাল থাকি রিলেশনশিপের জায়গায়, আমরা সবসময় আঁকড়ে ধরতে চাই, তখন আমরা বুঝি না, ব্লাইন্ড, লাভ ইজ ব্লাইন্ড তখন একদমই সেটাই। অ্যান্ড ধরো এটা নিয়ে একটা নেক্সট প্রশ্ন, যে হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যখন কেউ রিলেশনশিপে থাকে কোনো কাপল, ধরো তাদের মধ্যে প্রচুর ঝগড়া ঝামেলা হচ্ছে, ঠিক আছে, দুজনে মাঝে মাঝে এমন একটা সিচুয়েশন আসে যেখান থেকে মনে হয় যে ব্রেকআপ করে নিয়ে আর থাকবো না একসাথে, বাট তারপরেও আবার দেখা হলো ঘুরে ফিরে দুজনে এক জায়গায় চলে আসলো।
এই যেটা ছাড়তে পারছে না, ঠিক আছে, সামাও কোথাও না কোথাও আবার জানে যে হ্যাঁ ছেড়ে দিলে হয়তো মুভ অন করে যাবো, বাট তাও ছাড়তে পারছে বুঝতে না। পারছে, হ্যাঁ। এটা কি কোনো কার্মিক ডেট থাকে যে হ্যাঁ। আগের জন্মের কিছু একটা কারণ যার জন্য এই জন্মে ছাড়তে পারছি না, এরকম থাকে? একদম, দেখো খুব ভালো প্রশ্ন এটা। এবং যে কোনো রিলেশন, ম্যাক্সিমাম যে রিলেশনস গুলো সেটা হচ্ছে মা বাবা, ছেলে এবং হাজবেন্ড বা লাভার, যারা এরা তো খুব ক্লোজ। বাকি ফ্রেন্ডস বা কলিগস অতটা ক্লোজ থাকে না আমাদের লাইফে, কিন্তু এই যে ফ্যামিলি বন্ডিংটা খুব ক্লোজ রিলেশনের মধ্যে আসে, অ্যান্ড ইট ইজ হাইলি কার্মিক। হাইলি কার্মিক কেন? কেন কি এদের সাথে আমাদের যে বন্ডিংটা থাকে, ধরো না একটা সন্তান, তাকে মা সেবা করছে, ছোটবেলা থেকে বড় করছে, সেবা প্রদান করছে, তার মানে নিশ্চয়ই পূর্বজন্মের কোনো কার্মিক ডেপথ আছে যে তার সন্তান হয়ে জন্মেছে এবং মাকে তার সেবা করতে হচ্ছে। এবং ছেলেকেও বা সন্তানকেও তাকে সে অ্যাজ আ মাদার পেয়েছে, সব কার্মিক। এখানে যদি আমি রিলেশনশিপের কথাটা বলি, তুমি যেটা বললে যে ছাড়তে পারছে না, বা এমন একটা কিছু টান আছে যে ছাড়তেই পারছে না, চেষ্টা করলেও ছাড়তে পারছে না, যেটা তুমি বলছো, এই ব্যাপারটা কিন্তু হাইলি কার্মিক। কেন কি কিছু পূর্বজন্মের ইনকমপ্লিট কর্মা আছে, যেটা হয়তো তার দায়িত্ব নিতে হবে, না চেয়ে কিছু দায়িত্ব নিতে হবে, বা সেটা যতক্ষণ পূর্ণ হবে না সেই কার্মিক ডেপথটা ক্লিয়ার হবে না। এবং এভরি পার্সন ইন আওয়ার লাইফ, যারা যারা আমাদের সারাউন্ডিংয়ে রয়েছে, সবাই কিন্তু আমাদেরকে কিছু শেখানোর জন্য আসছে এবং ট্রান্সফরমেশনের জন্য আসছে। এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এবং বহু মানুষকে দেখেছি যে আমাদের সাথে যারা রয়েছে তারা কিন্তু কোনো পারপাসে আমাদের লাইফে আসছে। ইফ দ্য পার্সন ইজ ব্যাড অলসো, একজন বস রয়েছে খুব খড়ুস, আমরা বলি সারা দিন, মানে অনেকে থাকে না অফিসে যে আমার বস খুব খারাপ, খুব আমাদেরকে ট্রাবলসাম করছে, খুব বাজে, কিন্তু এটাও কিন্তু পেন্ডিং কর্মা যে এরকম ভাবে কাউকে পাওয়া। নিশ্চয়ই কোনো কার্মিক ডেপথ রয়েছে, সেটা D60 থেকে আমরা দেখি। D60 হচ্ছে একটা ডিভিশনাল চার্ট। তো এখানে পাস্ট লাইফের অনেক কিছু জিনিস কিন্তু থাকে, যে সোলটা কোথা থেকে এসছে, কেন এরকম হচ্ছে, পূর্বজন্মের কোনো গভর্নমেন্টের সাথে কোনো ট্যাক্স চুরির কোনো ব্যাপার আছে কিনা, জবে কোনো রকম কোনো কিছু ট্রাবল ফেস করতে হচ্ছে কিনা, কলিগসরা সাপোর্টিভ নয়, আগের জন্মে কি কোনো রকম এরকম কোনো পেন্ডিং কর্মা ছিল যে যার জন্যে ওয়ার্ক প্লেসে কোনো রকম হাসল বা কোনো রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। ইটস ফুললি কার্মিক। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট রিলেশনশিপ, তো হাইলি কার্মিক। হতে পারে পূর্বজন্মে কোনো ব্রেকআপ হয়ে গেছিল, বা তার সাথে রিলেশনশিপ ছিল কিন্তু সেটা কমপ্লিট হয়নি, এ জন্মে তাকে পুরো করতে হবে, এবং তার ডিউরেশনটা যখন শেষ হয়ে যাবে সে কিন্তু চলে যাবে তার লাইফে। এই জন্য আমরা বলি না ব্রেকআপ হয়ে যাবে। ব্রেকআপ, তার কর্মটা অতটাই ছিল অ্যাজ আ রিলেশন, সে ওয়াইফ হওয়ার জন্য কর্মা ছিল না। ওয়াইফ ইজ টোটালি ডিফারেন্ট। সোল কানেকশন, আমরা বলি না সোলমেট। অ্যাকচুয়ালি সোলমেট ইজ নট অ্যাবাউট টু পিপল। সোলমেট হচ্ছে দেখতে গেলে মা বাবা, আমাদের ফ্যামিলি সবাই সোলমেট। যারা আমাদের ওয়েল উইশার তারা সোলমেট, কাছাকাছি যারা রয়েছে। এক্স্যাক্টলি। তো তোমার এই লজিকে তো ধরো কেউ কাউকে চিট করলো, ঠিক আছে, তার মানে ও আগের জন্মে চিট করেছিল, এই জন্মে ডেফিনেটলি চিটই করেছে এমন নাও হতে পারে, হয়তো কোনোভাবে হার্ট করেছে। কর্মা ক্যান বি ডিফারেন্ট। হ্যাঁ, মানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম। হ্যাঁ, একদম ডেফিনেটলি। যেমন ধরো যারা কষ্ট পায় রিলেশনশিপে, এরকমও হতে পারে যে পূর্বজন্মে হয়তো সে তাকে টাইম দেয়নি বা সে নেগলেক্ট করেছে তাকে। এই জন্মে কি হচ্ছে, দ্য পার্সন ইজ গেটিং নেগলেক্টেড। আচ্ছা, ওকে। সো এনিথিং ক্যান হ্যাপেন। আর এমন নয় যে লাভারই ছিল আগের জন্মে, হতে পারে অন্য কোনো রিলেশন ছিল তার সাথে, সে যে তার হাজবেন্ডই ছিল এটা নাও হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, বাচ্চা হতে পারে। বাট এই ক্লোজ রিলেশনগুলো হাইলি কার্মিক থাকে। ধরো যে অনেক বাচ্চা কাচ্চারা হয় না, ছোটবেলা থেকে অনেক ট্রমা থাকে, মা বাবার সাথে খুব বাজে রিলেশন থাকে, এগুলো কি সেম তাহলে? মানে বাচ্চাটার কি দোষ, সে তো এই জন্মে কিছু করেনি,
তার মানে নিশ্চয়ই বাচ্চাটা আগের জন্মে তার মা বাবার Exactly. সাথে খুব বাজে বিহেভ করেছে, যার জন্য এই এক্স্যাক্টলি, জন্মে বা কোনো রকম ভাবে কোনো মারধর করেছে, খারাপ বিহেভ করেছে, কোনো কিছু তো রয়েছে। যেমন ধরো যখন একটা বাচ্চা জন্মাচ্ছে তার তো কর্ম শুরুই হয়নি, জন্মেই নেবুলাইজেশন চলছে বা কোনোভাবে সে একটা ভেন্টিলেশনে রয়েছে, কোনো না কোনোভাবে তার খুব হেলথের একটা সমস্যা হয়ে গেল, সিরিয়াস কোনো প্রবলেম হয়ে গেল। ওয়াই? there has to be some root of the problem. এবং রাহু কেতু, এটাকে যদি আমরা একটু অ্যাস্ট্রোলজি নিয়ে বোঝাই, যে রাহু আর কেতু সবসময় অপোজিটে থাকে আমাদের বার্থ চার্টে, নর্থ পোল সাউথ পোল। এবং রাহু কেতু আমাদের কিছুটা পেন্ডিং কর্মাকেও দেখায়। তো রাহু কেতু যেখানে রয়েছে, মানুষের ম্যাক্সিমাম এফর্টটা কিন্তু সেই জায়গাতে দেবে। ধরো 10th হাউসে কারুর রাহু রয়েছে, 10th হাউস ইজ কর্মা, মানে আমাদের অফিস, আমাদের জব, আমাদের কাজের জায়গা। তো কিছু কিছু মানুষ এমন হবে দেখবে যে 6টা অবধি অফিস, 5টায় চলে গেলে খুব ভালো হয়। আবার কিছু কিছু মানুষ এমন আছে যে 6টায় অফিস শেষ হচ্ছে না, 7টা অবধি কাজ করব, বেশি কাজ করব, ওয়ার্কোহলিক যেটা আমরা বলি। তো there are two type of people. When Rahu is sitting in 10th house makes workaholic. তো রাহু কেতু কিন্তু নেচার বোঝায় যে আমরা কোথা থেকে ওই পেন্ডিং কর্মাটা আনছি এবং আমাদের লাইফে ম্যাক্সিমাম এনার্জিটা আমরা কোথায় দেব। ইট ইজ অলসো কার্মিক। অ্যান্ড ধরো এই যেহেতু এই পার্টটা নিয়ে আমরা ডিসকাস করছি, সো এই রিলেশনশিপের মধ্যে যেটা তুমি একটু আগে ডিসকাস করছিলে যে আমাদের আগের জন্মের ফল আমরা এই জন্মে পাই, সো এরকম অনেক সময় এরকম ইনসিডেন্ট হয়, আমরা প্রায় দেখি যে ধরো কোনো একজন খুব ভালো লোক, ঠিক আছে, কারোর কোনোদিন ক্ষতি করেনি, নিজের মতো থাকে, হয়তো শোনা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা খুব বেশি দিন বাঁচে না, তাড়াতাড়ি মারা যায়। আবার এমন লোক খুব বদ, মানে একদম বদের কি বলবো সেরা বিশ্ববদ, মানে লোকের এত ক্ষতি করে যাচ্ছে, চুরি ডাকাতি রাহাজানি, বেঁচে থাকে প্রচুর বয়স এবং খুব ভালো আছে, there is no problem, হেভি বড় লোক। এই পরিপ্রেক্ষিতে আমি বলবো, দেখো এটা অনেকেরই আমাকে প্রশ্ন, ম্যাম আমার তো এত ক্ষতি করে কিন্তু আমি দেখি তার কোনো আর ক্ষতি হয় না, সে দিব্য আছে, সে আরো বরঞ্চ বেড়ে উঠছে, আরো তার ফিনান্স বাড়ছে, সবকিছু বাড়ছে। এটা কেন? সে এই জন্মে কর্ম করার জন্য আসেনি, উইথড্র করার জন্য এসছে। বুঝতে হবে ব্যাপারটা। সে কর্ম হয়তো পূর্বজন্মে করেছে, এই জন্মে সে সেই পূর্বপুণ্য, যেটা 5th হাউস আমাদের জন্মছকে, সে ওই পূর্বপুণ্যতে ঘোড়াটা রয়েছে, সেখান থেকে সে উইথড্র করছে খালি। there is no effort needed, বাট সে এটা বুঝতে পারছে না যে সেই ঘোড়াটা তো কোনো না কোনো টাইমে খালি হবে। এটা মানুষ এত ডিপে তো মানুষ ভাবে না। তো সবসময় আমাদেরকে সেই জন্যে কিছু পুণ্য করতে হয়। we have to add in that particular পট, ব্যালেন্স করার জন্য। চ্যারিটি হতে পারে, মানুষের কোনো ভালো কিছু হতে পারে, এভরি টাইম। বাট তুমি ধরো কোনো ক্ষতি করে চ্যারিটি করছো, তো মানে এটা বলতে চাইছো ব্যালেন্স হয়ে যাবে? না, এটা ব্যালেন্স হবে না। এটা তো ওর কর্মাতে অ্যাড হলো, যে ক্ষতিটা করলো সেটা তো ভগবান হিসাব করবে, সে করবেই। এবার ওর থেকেই করবে এমন নাও হতে পারে। তুমি দেখবে যে তার হয়তো কিছু হচ্ছে না, কিন্তু তার নেক্সট জেনারেশন, মেবি দ্য নেক্সট জেনারেশন, তার ছেলে মেয়ে বা তার মানে তার যে নেক্সট জেনারেশন রয়েছে ফ্যামিলিতে, তাদের কখন, এবার এখন তো সেটা বোঝা যাবে না, সেটা হয়তো আরো 20 বছর 30 বছর পরে তার নেক্সট জেনারেশন যখন বড় হবে তখন বোঝা যাবে। দে ক্যান অলসো সাফার ডিউ টু দ্য ফাদার্স কর্মা অর গ্র্যান্ড ফাদার্স কর্মা। আচ্ছা, কর্মা এরকম এক্স্যাক্টলি পরের জেনারেশনেও আসে। যেমন আমাদের কাছে একটা কেস ছিল, সেটা হচ্ছে যে একটা আনন্যাচারাল ডেথ বাড়িতে হয়েছিল এবং জন্মছকে সেটা ছিল, গ্রহণ যোগ ছিল, রবি এবং রাহু ছিল একসাথে। এটা আমরা প্রেডিক্ট করলাম যে দের ইজ অ্যান আনন্যাচারাল ডেথ। আনন্যাচারাল ডেথ বলতে শুধুমাত্র যে সেটা সুসাইডাল বা অ্যাক্সিডেন্টাল এমন নয়, সেটা এরকমও হতে পারে, অ্যাবর্শন হতে পারে, মিসক্যারেজ হতে পারে, কোনো না কোনোভাবে 30-40 বছরে যারা রোগে মারা যাচ্ছে, দ্যাট ইজ অলসো কামিং আন্ডার আনন্যাচারাল ডেথ। তো আনন্যাচারাল ডেথ মানে কি? তার সে বয়সটা হয়নি যে সে মারা যাবে। 30-40 বছরে তো তার বয়স হয়নি, তার একটা ইচ্ছে আছে, তার আকাঙ্ক্ষা রয়েছে, তার অনেক এনার্জি রয়েছে সেই
পিওর বডিতে, ইয়াং বডিতে, তো দ্যাট ইজ অলসো কামিং আন্ডার আনন্যাচারাল ডেথ। অ্যান্ড অ্যাবর্শন ইজ অলসো আনন্যাচারাল ডেথ। কেন কি তাকে আমরা জোর করে মারছি আগেনস্টে। তো যখনই এরকম কোনো আনন্যাচারাল ডেথ ফ্যামিলিতে হচ্ছে, এটাও কিন্তু অ্যাড হয়ে যায়। এবং নেক্সট জেনারেশন আমি দেখেছি যে তাদের কোনো জব বা তাদের কোনো না কোনো জায়গায় সেই স্টাক হয়। সেই জন্যে আমরা একটা রেমেডি দেই, পিতৃপক্ষ। পিতৃপক্ষ মানে অ্যানসিস্টার্সদের সবসময় শান্ত করা, যে যারা আমাদের ফ্যামিলি থেকে বিলং করতো, তাদের যদি কোনো ক্রিয়া, কোনো কাজ কিছু যদি না হয়ে থাকে, দেয়ার সোল হ্যাজ টু বি অলওয়েজ গ্র্যাটিটিউড জানানো তাদেরকে, যে যেখানেই তারা আছে তারা যেন আমাদের এই গ্র্যাটিটিউডটা গ্রহণ করে, আশীর্বাদ করে। কারণ কি তাদের অনেক ইচ্ছে ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা হয়নি। তো এই পিতৃপক্ষটা মহালয়ের আগে থাকে। এবার এই পিতৃপক্ষটা একটা উইন্ডো থাকে, এই উইন্ডোতে সেই অ্যানসেস্টার্সদের সাথে আমরা কানেক্ট করতে পারি। সেই টাইমটাতে অনেকে দেখবে যে ফুড ডিস্ট্রিবিউশন করায়, ব্রাহ্মণ ভোজন করায়, তাদের নামে কোনো কীর্তন রাখলো, কোনো রকম ভাবে কোনো পুজো করালো। তো এইটা কিন্তু একটা কার্মিক ডেপথকে রিলিজ করার উপায়। যদি কারুর কোনো রকম ভাবে কোনো পিতৃদোষ, যেটাকে আমরা বলি, পিতৃদোষ মিন্স অ্যানসেস্টার্সদের কোনো রকম ভাবে কোনো কিছু প্রবলেম ছিল, সেখান থেকে আসছে। তো এটা কিন্তু নেক্সট জেনারেশনে বোঝা যাবে। এই যে কর্মা যে ভালো করছে এখন বোঝা যাচ্ছে না, নেক্সট জেনারেশন উইল সাফার। বাট ধরো যে এই জন্মে পাপ কাজ করছে, সে তো পরের জন্মে তার ফল দিচ্ছে। হ্যাঁ, এবার তাহলে সে যখন নিজেই সবকিছু শোধ করছে, ওটা আবার পরের জেনারেশনে কেন যাচ্ছে? মানে ও যে পাপ করছে সেই তো আবার না, এটা দেখো, কিছু এফেক্ট অবশ্যই হবে, নেক্সট জেনারেশনের কিছু এফেক্ট অবশ্যই হবে, সে তো ভুগবে, সেটা আলাদা। কিন্তু তুমি দেখো, একটা বাবা বা যে কোনো কেউ গার্জেন কখনোই তার সন্তানকে চাইবে না দুঃখিত থাকতে। তো এটা কিন্তু আরো বাজে পেন্ডিং কর্মা। সে সবসময় চাইবে না যে আমার যাই হোক হোক, কিন্তু আমার সন্তান যেন ভালো থাকে। সন্তানের ঘাড় দিয়ে যদি সেই বিপদটা যায়, সে কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু সে সইতে পারবে না। তো দ্যাট ইজ অলসো পেন্ডিং কর্মা। এটা হবেই, মানে আমি দেখেছি এরকম। যেমন ধরো জমি কেউ, কোনো প্রমোটার, হ্যাঁ, অনেক জায়গা থেকে দেখবে জমি নিয়ে নেয় বা ইললিগাল বিল্ডিংস করছে, অনেক টাকা, সে বুঝবে না। এরকম একটা কেস ছিল, তার মেয়ে বা তার সন্তানের ম্যারেজে খুব ডিস্টারবেন্সেস, কিন্তু তার অগাধ টাকা, কিন্তু টাকা নিয়েও কিন্তু সে তার মেয়ের সেই দুঃখগুলো কিন্তু মেটাতে পারছে না। সো রিলেশনশিপের যে কষ্টটা না, এটা মারাত্মক লেভেলের কষ্ট। আমি দেখেছি এটা। টাকা থাকলেও সবকিছু কেনা যায় না। তুমি বলো না, আজ আম্বানি, আমি যদি একটা এক্সাম্পল দেই, প্রচুর টাকা, তার ছেলের শরীরটাকে ঠিক করতে পারছে না কেন? তো মানি ক্যানট বাই এনিথিং, মানে এভরিথিং। I would say money cannot buy everything. আমাদের মেন্টাল পিস, আমাদের এভরিথিংকে কিন্তু সে কিনতে পারে না। এই যে তুমি আম্বানির প্রসঙ্গটা বললে, এটা নিয়ে আমার পরবর্তী প্রশ্ন। আমরা অনেক সময় বলে থাকি যে নজর দোষ, নজর লাগা, ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়াতে তুমি তোমার হ্যাপি মুমেন্ট শেয়ার করো না, পার্সোনাল কিছু শেয়ার করো না, নজর লাগবে এবং সেটা ইভেনচুয়ালি নষ্ট হয়ে যাবে। বাট এই যে ধরো তুমি আম্বানি বললে, আমরা সবাই জানি ভদ্রলোকের কাছে কত টাকা, এই করে যাচ্ছে ওই করে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভরপুর, ওদের কেন নজর লাগে না? দেখো, ব্যাপারটা হচ্ছে যে সবার যে নজর লাগবে এটা কোনো মতেই ট্রু নয়। হ্যাঁ, নজর লাগারও একটা ব্যাপার রয়েছে, যে তুমি দেখবে একটা ওয়ার্ড যে রাশ হালকা বা রাশ ভারী। অনেকে দেখবে যে বলে এই তোর রাশ হালকা, তুই ওখানে যাস না, তোর নজর লাগবে। যেমন সিংহ রাশি প্রচন্ড পাওয়ারফুল একটা রাশি, লিও সাইন। তো একটা ঘরে থাকলে ঘরটা প্রচন্ড জমজমাট করবে, তার গ্র্যাভিটি রয়েছে। আবার যেই রাশিগুলো খুব হালকা, দেখবে যে খুব ভয় পেয়ে যায়, একটা ছায়া দেখলেও সে পালাবে। তো নজর যে সবার লাগে তা কিন্তু নয়, আবার যার লাগে তার মারাত্মক লাগে। তো এই আম্বানির কথাটা তুমি বললে, তারা একটা স্টেটাস অলরেডি মেনটেন করছে, তাদের এমন একটা জায়গায় চলে গেছে যে ওটা নজর দিয়ে কমানো যাবে না। ইট ইজ আ ভেরি ওয়েক থিং, যে ক্ষতি করে দেবো, নজর লাগিয়ে দেবো, এটা হবে না। সবার লাগে না প্রথমত, আর যার লাগে তার কিন্তু লাগে।
এটা আমাকে অনেক সেলিব্রিটিরাও বলেছে যে তারা নজরের শিকার হয়েছে, এই যে ফেসবুক বা ইনস্টা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে যে ব্রেকআপ হয়ে গেছে বা সম্পর্ক একটু নষ্ট হয়ে গেছে, নজর লেগে গেছে। বাট এটা ডাইরেক্টলি সেভাবে কাজ করে আমি বলবো না, কিন্তু হওয়া প্রজেক্ট সাইন করা হয়নি, এটা কিন্তু হয়েছে। তো আমি বলি যে যখনই কোনো খুব হ্যাপি মুমেন্টস রয়েছে, বড় কোনো কাজ, একটু ওয়েট করে মানুষকে বলা। যেমন দেখবে আগেকার দিনে যখন কেউ প্রেগনেন্ট হতো মহিলা, 3 মাস পরে সবাইকে বলতো, সঙ্গে সঙ্গে বলতো না। ওয়াই? নজর লেগে যাবে, প্রথম সন্তান হচ্ছে আমাদের বাড়িতে। তো আগে অনেক কিছু লোকানো হতো, কেন কি একটা প্রেগনেন্সি যখনই হচ্ছে, মানুষ এই নজর দোষে অনেকে খারাপ কুনজর থাকতে পারে, সেগুলোর জন্য প্রোটেক্ট করা হতো। হ্যাঁ, তো এটা সবার যে লাগে তা কিন্তু নয়। অনেকে দেখবে যে সবকিছু পোস্ট করছে, কিছুই হচ্ছে না। এক্স্যাক্টলি, তো এটার কম্বিনেশন হতে হবে, তবেই হবে, আদারওয়াইজ মানে কিসে কম্বিনেশন? মানে বার্থ চার্টে, আচ্ছা, বার্থ চার্টে কম্বিনেশন থাকতে হবে। যেমন ধরো চন্দ্র, কারুর যদি চন্দ্র খুব উইক থাকে, মনের দিক থেকে প্রচন্ড দুর্বল, এবং সেই এন্টিটি মানে বাইরের এন্টিটিটা তাকে ইজিলি গ্র্যাব করতে পারবে, তখন তার নজর লাগবে। যদি তার হরোস্কোপ খুব পাওয়ারফুল থাকে, রবি উচ্চস্থ, হ্যাঁ মানে এক্সল্টেড, সান ইজ ভেরি পাওয়ারফুল, কোনোদিনও নজর লাগবে না। তাকে যাই বলো, দে উইল গ্রো। তো রবির জাতকদের নজর লাগে না? মোস্টলি তুমি বলতে পারো, বাট আদার কম্বিনেশনসও দেখতে হবে। যদি রবির সাথে রাহু থাকে তাহলে কিন্তু রবি নষ্ট হচ্ছে। ওকে, মানে না, এটা তুমি একটা প্ল্যানেট দিয়ে তুমি বুঝতে বোঝাতে পারবে না। তো আদার প্যারামিটার্স। বাট এই আম্বানিরা তো অনেক যজ্ঞ টজ্ঞও করে দেখেছি। ভেরি স্পিরিচুয়াল, দে আর ভেরি স্পিরিচুয়াল। মানে ইউ এগুলো কি সি নজর বিরাট কেটে যায়? কোহলি, ইউ সি বিরাট কোহলি, সো মাচ গ্র্যাটিটিউড। মেন থিং ইজ দ্যাট যত বড় মানুষ তারা কিন্তু প্রচন্ড হাম্বল এবং গ্র্যাটিটিউড জানায় ভগবানকে। আমরা সবসময় তুমি দেখবে যে ঠাকুরের কাছে সবসময় চেয়েই গেলাম। কত মানুষ আছে যে ঠাকুরকে বলবে আমি খুব খুশি, আমার কাছে যতটা আছে সেটাও কতজনের কাছে আছে, এটা কতজন জানায়। মন্দিরে গিয়ে আমাকে মানে আমাকে টাকা দাও, আমার সবকিছু যেন ভালো হয়ে যায়, আমাকে এই বছরে এইটা দাও। নেক্সট উই উইল গো টু দ্য টেম্পল, আগেন দে উইল বি আ ডিমান্ড। সো উই আর অলওয়েজ ডিমান্ডিং মোড, উই আর নট ইন আ স্যাটিসফ্যাকশন মোড। গ্র্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তো সবাইকে বলি যে রাত্রিবেলা ক্লোজ ইউর আইজ অ্যান্ড প্রে ফর আ মিনিট, যে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানানোটা ভীষণ দরকার। আমি যে আজকে সকালে উঠে এই পৃথিবীটা দেখতে পাচ্ছি, এটা কার জন্য? ভগবানের জন্য। ম্যানিফেস্টেশন ওয়ার্ক করে অ্যাকচুয়ালি? ডেফিনেটলি ওয়ার্ক করে, এবং কি মন দিয়ে করা হচ্ছে, কি অ্যাফার্মেশনস গুলো দেয়া হচ্ছে, এটার উপরে কাজ করে। এর সঠিক কি নিয়ম ম্যানিফেস্ট করার? সঠিক নিয়ম বলতে দেখো, ম্যানিফেস্টেশন এমন ভাবে করতে হবে, যেমন এই ম্যানিফেস্টেশনের আমার সেই শাহরুখ খানের ডায়লগটা মনে পড়ছে, আগার কিসি চিজ কো সচ্চে দিল সে চাহো তো পুরি কায়নাত উসে মিলানে কি সাজিশ মে জুটি রহতি হ্যায়। তো এই যে ম্যানিফেস্টেশন, এটা এমন হওয়া উচিত যে রাত্রি 2টোর সময় যদি চোখ খোলে তোমার মাথায় সেটাই যেন থাকে। So it should be in your cells, it should be in your nerve, it should be in your mind, inside your mind 24 hours, তবেই সেটা কাজ করবে। আমি শুধু রাত্রিবেলা প্রেয়ার করলাম, then I forget about that, no, that is not manifestation, that is just casual thing. যখনই আমি 24 hours just about, আমি বলছি যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, I really want a government job, UPSC ক্লিয়ার করতে চাইছে, সো 24 hours I eat UPSC, I sleep UPSC, I drink UPSC. This should be the manifestation. Forget about sleep. যতক্ষণ আমার হবে না ততক্ষণ আমি করব। সো হার্ড ওয়ার্ক হ্যাজ নো অল্টারনেটিভ। হার্ড ওয়ার্ক তো করতেই হবে, এবং জন্মছকে থাকতে হবে। আমি দেয়ালে মাথা মারবো, আমি জানি না যে ওটা আমার জন্য আছেও কি না আদেও। তো সবসময় অবশ্যই আগে দেখতে হবে দের ইজ আ কম্বিনেশন অফ গভর্নমেন্ট জব অর নট ইন দ্য হরোস্কোপ, দেন অনলি ইউ শুড স্টার্ট প্রিপারেশন। আদারওয়াইজ নট। হতে পারে যে তোমার জন্মছক আইটির জন্যে, ইউ ক্যান শাইন মোর ইন দ্যাট পার্টিকুলার ফিল্ড, তো ওখানে যাওয়া উচিত। যখন আমি জেনে গেলাম যে না আমার জন্মছকে কিছু কম্বিনেশনস রয়েছে, আমার গভর্নমেন্ট জব হবেই হবে, এবং 2 বছরের মধ্যে দেখাচ্ছে, তাহলে 2 বছরটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট,
ভীষণ ইম্পর্টেন্ট। এবং ম্যানিফেস্টেশনটা আমি কিভাবে করব, রাত্রিবেলা প্রেয়ার করব, যেটা আমি বললাম যে গ্র্যাটিটিউড জানানো, এবং তার সাথে সাথে পজিটিভ কিছু জিনিস আমি আমার লাইফে অ্যাড করব। দেয়ার উইল বি আ ওয়াটার থেরাপি, ওয়াটার ম্যানিফেস্টেশন। যেমন ধরো একটা কাঁচের গ্লাস নিতে হবে, কাঁচের গ্লাসে 1 গ্লাস জল, এবং সেই জলটাতে আমি আমার অ্যাফার্মেশনসগুলো দেব যে আমি কি চাইছি, আমার নেক্সট 2 ইয়ার্সে কি প্ল্যান, এবং আমি সব কিছু হবে, আমি পেয়ে গেছি, আমি পাবো বা পেতে পারি নয়, আমি ইউপিএসসি ক্লিয়ার করে নিয়েছি, আমি নিজেকে অ্যাজ অ্যান অফিসার দেখছি, আমি এখানে বসে রয়েছি, ফিউচার টেন্সে হবে, সব পজিটিভ কোটেশনস হবে। অ্যাফার্মেশনটা বলে ইউ হ্যাভ টু ড্রিঙ্ক দ্যাট ওয়াটার। দিস ইজ ওয়াটার ম্যানিফেস্টেশন। সো ম্যানিফেস্টেশনেরও অনেক টেকনিক রয়েছে, প্রপারলি করলে ইট উইল ডেফিনেটলি ওয়ার্ক। এক্স্যাক্টলি, প্রপারলি হ্যাঁ, একদম। করাটাই ব্যাপারটা কি বলতো, মানে যত মত তত পথ, মানে মত তো অনেক, পিপল আর গেটিং কনফিউজড নাওয়াডেজ। গ্রেট আইডিয়া। মানে এই অ্যাফার্মেশনস বা এগুলো যদি প্রপারলি করা হয়, তো অ্যাকচুয়ালি আমি অনেক ভিডিওতেও দেখেছি, বাট সুন্দরভাবে তুমি স্টেপটা বলে দিলে যে অ্যাকচুয়াল প্রসেস কি থাকে। সো নেক্সট আমি যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে, ধরো রিলেশনশিপ হলো, এগুলো হলো, এবার আসি ম্যারেজে। ঠিক আছে, অডিয়েন্স যারা দেখছে তারা হয়তো খুব ইন্টারেস্টেড ভাবে, মানে ইন্টারেস্টিং হয়তো বসে আছে এই পার্টটার জন্য। সো আমি যেটা প্রথমে জিজ্ঞাসা করব, খুব প্রচলিত একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। ঠিক আছে, ম্যারেজ বা বিয়ে আসার সময় মাঙ্গলিক ব্যাপারটা চলেই আসে, যে হয়তো মাঙ্গলিকা জাতক বা জাতিকা বলে যে তুমি কোনো মাঙ্গলিকের সাথেই বিয়ে করো, অন্য কোনো মাঙ্গলিক নন মাঙ্গলিক কাউকে করো না, তোমার বর মরে যাবে, বা তুমি লাল পলা ধারণ করো ঠিক হয়ে যাবে। বা আবার অনেকে বলে যে যজ্ঞ করতে হবে, এটা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি যজ্ঞ করলে তারপরেও তো তোমার জন্মছক থেকেই যাচ্ছে না, দোষটা তো কাটছে না। তাহলে কি শুধু আমার টাকাটাই নষ্ট হচ্ছে যজ্ঞে, নাকি কাজের কাছে কিছু হচ্ছে? একদম, খুব ভালো প্রশ্ন, এবং বহু মানুষের এটা প্রশ্ন। তো যারা বিয়ে এখন প্ল্যান করছে বা যারা বিয়ে করতে যাবে, খুব হেল্পফুল তাদের জন্যে। প্রথমত মাঙ্গলিক দোষ নয়, আমি আজ পর্যন্ত কারুর, আমার যেটা লেখা, আমি যেটা লিখি সবাইকে যারা অফলাইনে আসে, আমি কোনোদিনও মাঙ্গলিক দোষ হিসেবে লিখিনি তাদের প্রেসক্রিপশনে। ইট ইজ অলওয়েজ আ যোগ, মাঙ্গলিক যোগ প্রেজেন্ট, এটা লিখেছি। তো ইটস নট আ দোষ। দোষ ওয়ার্ড তুমি যখনই ওই প্রেসক্রিপশনে আমি লিখবো, তখন কিন্তু ইটস আ নেগেটিভ টার্ম। যেমন ধরো কেউ ফিজিক্যালি কোনো রকম তার বডিতে কোনো প্রবলেম রয়েছে, যেটাকে আমরা বলি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপ ওয়ার্ডটা নেগেটিভ টার্ম। তো ইফ উই ইউজ ডিফারেন্টলি এবলড, ইটস আ পজিটিভ টার্ম। তো আমি যখনই ওখানে মাঙ্গলিক দোষটা লিখবো, আমার মাঙ্গলিক দোষ রয়েছে, বিশাল একটা ব্যাপার। আমাদের মাইন্ডটা কিন্তু সেভাবেই কাজ করে যেভাবে আমরা ইনস্ট্রাক্ট করি তাকে। প্রথমত ইটস আ নট আ দোষা। ওয়াই ইটস নট আ দোষ? মঙ্গল আমাদের জন্মছকে প্রথম স্থান, মানে আমাদের 12টা ঘরের মধ্যে ফার্স্ট হাউস, 4th হাউস, 7th হাউস, 8th হাউস, 12th হাউস, এই কটা ঘরে মঙ্গল থাকলেই মাঙ্গলিক হিসেবে অনেক অ্যাস্ট্রোলজার লিখে দেয়। এবার তুমি বলো, এতগুলো ঘরে মঙ্গল থাকলেই মাঙ্গলিক, তার মানে তো আমাদের এত কোটি মানুষ, তার মধ্যে 60% পিপল আর মাঙ্গলিক। এবার মাঙ্গলিক, ঠিক আছে, মাঙ্গলিক হতেই পারে, কিন্তু 60% ও 70% পিপল ইফ দে আর মাঙ্গলিক, মাঙ্গলিকের এফেক্ট কি 70% লোকই ফিল করতে পারছে? নো। মাঙ্গলিক alone cannot do anything and it's not a দোষ। মাঙ্গলিক মেয়েদের কেরিয়ার প্রসপেক্টস খুব ভালো হয়, তারা প্রচণ্ড ডিটারমাইন্ড হয়। হ্যাঁ, মাঙ্গলিক কি জিনিস? তাদের ঊর্জা। এই কটা ঘরে যখনই মঙ্গল বসছে, ভেরি সেন্সিটিভ ঘর, গৃহস্থান, ম্যারেজের ঘর, তো এই কটা ঘরে যখনই মঙ্গল থাকছে, অ্যাগ্রেশন, অ্যাঙ্গার, আর তাদের মধ্যে একটা আলাদা এনার্জি উৎপন্ন করছে। এই জন্যই আগেকার দিনে বলা হতো যে ওদের ওই এনার্জিটাকে ম্যাচ করার জন্যে মাঙ্গলিককে দেখেই বিয়ে দে। বাট দুজন যদি ওরকম হাই এনার্জেটিক লোক এক জায়গায় ব্লাস্ট করবে, ওই সেইটা দেখেই কিন্তু ওই আগেকার দিনে ওইটা বলা হতো। কিন্তু এবার দেখা যাচ্ছে এই যে মৃত্যুর ব্যাপারটা, যে মাঙ্গলিক যদি নন মাঙ্গলিককে বিয়ে করে তার হাজবেন্ড মারা যাবে, এই কথাটা পুরো মিথ।
কেন? আগেকার দিনে যে প্রেডিকশনটা করা হতো, হয়তো রাজা বা মন্ত্রী বা কোনো সেনাপতি যুদ্ধে যেত, তখনকার দিনে ওই টার্মসটা, প্রফেশনগুলো খুব আলাদা ছিল। এখনকারের প্রফেশন খুব আলাদা। তখন হয়তো যুদ্ধে মারা যেত। তো ওইটা যাতে না হয়, যাতে ম্যারেজটা না হয়, সেই জন্যে এটাকে মিথ করে দেয়া হলো যে মারা যাবে। তাহলে কি হবে? বিয়ে করবে না কেউ। ও তো মানে ইটস এ মিথ। যখনই কোনো নিয়ম করে দেয়া হচ্ছে, যেমন ধরো বট গাছ বা অশ্বত্থ গাছ, ভূত আছে ওই গাছে, যাবি না ওই গাছের সামনে। কেন? কাটার দরকার নেই, ভূত থাকে ওই গাছে। যদি তুমি একটা মিথ করে দাও, তাহলে গাছটাকে কেউ কাটবে না। কেন কি? ওই গাছটা অনেক অক্সিজেন প্রোভাইড করছে। তো all the superstitious belief or any traditional norms, যে নিয়মগুলো করা হয়েছে, এটা কিন্তু কিছু না কিছু লজিক আছে তার পেছনে। এটাকে হয়তো তারা প্রেজেন্ট ঠিক করে করতে পারিনি, কিন্তু নিয়মগুলো কিন্তু ঠিকই করেছে, বাট প্রেজেন্ট ঠিক করে হয়নি। এবার আমি বলি, এমন কোনো ব্যাপার নেই, মাঙ্গলিক নন মাঙ্গলিককেও বিয়ে করতে পারে, দের ইজ নো হার্ম। আর তার জন্য কোনো যজ্ঞ করে মাঙ্গলিক কাটানো, অনেকে দেখবে কাটায়, মাঙ্গলিক কাটানো, কলা গাছের সাথে বিয়ে, হ্যাঁ, তারপরে গাছের সাথে বিয়ে, ভেরি ভেরি নোন প্রচলন, যেটা অনেক আগের থেকে হয়ে আসছে। ইন মাই প্রফেশনাল জার্নি আমি এরকম কোনো কাটানোর কাজ জীবনে কোনোদিনও করিনি, অ্যান্ড পিপল আর ভেরি হ্যাপি। তো আমার ক্লায়েন্টের কোনো অসুবিধা হয়নি। আর লাল পলা পড়তে পারে কিনা, এটা দুম করে একটা মাঙ্গলিক বলেই লাল পলা পরে নিল, এটাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বিকজ এনি জেম স্টোন হ্যাজ আ পাওয়ার, রেডিয়েশন। তো জন্ম ছকে আগে দেখতে হবে সে আদৌ পলা পড়তে পারে কিনা। যদি এমনিই পড়ে নেয়, এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে ফর হেলথ। কেন কি? মঙ্গল হচ্ছে আমাদের ব্লাড, তো হেলথের প্রবলেম কিন্তু স্টার্ট হতে পারে পলা পড়ার পরে। তো না দেখে একদম পড়া উচিত নয়। প্রথমত, মাঙ্গলিককে বিয়ে করেও প্রবলেম হতে পারে। এমন তো প্রচুর মানুষ আছে, 60% 70% পপুলেশন। তো তাদের কেন প্রবলেম হচ্ছে তাহলে? এটাও একটা কোয়েশ্চেন। যে মাঙ্গলিককে দেখে বিয়ে করেছি ম্যাম, জটক বিচার হয়েছে। সো মেনি পিপল কেম অ্যান্ড টোল্ড দ্যাট না, মাঙ্গলিক, আমার হাজবেন্ড মাঙ্গলিক, আমিও মাঙ্গলিক, দেন অলসো দের ইজ আ রিলেশনশিপ, ওয়াই দের উইল বি আ প্রবলেম? আপনারা দুজনেই মাঙ্গলিক। দেখা যাচ্ছে ম্যারেজ হাউস এখানে ডিস্টার্ব। ম্যারেজ হাউসটাকে দেখতে হবে। যদি বিয়েতে কোনো সমস্যা আসে, বা বিয়ের যদি কখন আমরা কোয়েশ্চেন করি, শুধু মাঙ্গলিক বিচার করে কিন্তু ম্যারেজ লাইফের বা কোয়ালিটি অফ ম্যারেজ লাইফ আমরা দেখব না। আমাদেরকে ম্যারেজ হাউসটা দেখতেই হবে। হতে পারে যে তার মাঙ্গলিকের জন্য এমন জায়গায় মঙ্গল বসে রয়েছে, ম্যারেজ হাউসটা তো স্মুথ, তার হেলথ ইস্যুজ হয়ে গেল, বা তার মাঙ্গলিকের জন্য তার মায়ের হাড়ের কোনো প্রবলেম হতে পারে। দ্যাট ইজ দ্য এফেক্ট অফ মাঙ্গলিক ইন দ্যাট পার্টিকুলার হরোস্কোপ। তো মাঙ্গলিকের জন্য যে বিয়েতেই সমস্যা হবে এমন কিচ্ছু নয়, অন্যান্য ইস্যুজও হতে পারে। একদম তার এনার্জি, তার অ্যাঙ্গার, মাঙ্গলিকদের আমরা সবসময় বলি যে তাদের এনার্জি লেভেলটা যেহেতু একটু হাই থাকে, দে শুড অলওয়েজ টেক ডিসিশনস ওয়েন দে আর কাম। উত্তেজিত হয়ে কোনো ডিসিশন যেন না নেওয়া হয়, সেটা কিন্তু হিতে বিপরীত হবে। আর এরা কি সারা জীবন এরকম একটু উত্তেজিত থাকে, মানে রেগে থাকে মোস্টলি? সব সময় রেগে না, আমরা শর্ট টেম্পারও বলতে পারি, যে শর্ট টেম্পার। হ্যাঁ, মঙ্গল হচ্ছে একটা ফায়ারি প্ল্যানেট, অগ্নিকারক গ্রহ, তো সেটাও হতে পারে। এবং যদি বাস্তুতেও দক্ষিণ দিক হচ্ছে মঙ্গলের ডিরেকশন, তো ওই দক্ষিণ দিকে কোনো জলের কোনো ব্যাপার থাকে, তখন জন্মছক আর বাস্তু দুটো মিলিয়ে ওই মঙ্গলের প্রভাবটাকে আরো ইনক্রিজ করে দেয়। আমরা আসছি বাস্তুতে, ইন্টারেস্টিং কথা হবে বাস্তু নিয়ে। বাট যেহেতু আমরা বিয়ের ব্যাপারটা নিয়ে ডিসকাস করছি, মাঙ্গলিকের ব্যাপারটা, এবার ধরো আরেকটাও, যেটা এটা খুব প্রচলিত ব্যাপার মাঙ্গলিকের এই বিষয়টা, আরেকটা আছে, ধরো যাদের মূলাঙ্ক 1, মানে একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো মূলাঙ্ক 1 আর মূলাঙ্ক 8, স্যাটার্ন এন্ড সান, হ্যাঁ, মানে বাবা ছেলে, এই যে একটা শত্রুতা, ঠিক আছে, যুগ যুগ ধরে চলে আসছে, এরকম যদি কোনো কাপল থাকে, তাদের কি প্রবলেম ফেস করতে হতে পারে, আর এর সলিউশন কি? দেখো, যদি এরকম কোনো কাপল এখন লাভ ম্যারেজ, তারা তো এখন সংখ্যাতত্ত্ব দেখে তো চুজ করবে না পার্টনার। ইট ক্যান হ্যাপেন যে তারা চুজ করেছে, জন্মছক মিলিয়ে প্রেম করা যায় না, ইট ইজ নট পসিবল। এগুলো বেক যে প্রেম করব
ইট ইজ নট পসিবল। সো এটা কোনো যুক্তি নেই এখনকার দিনে, তো হয়ে গেছে, ঠিক আছে। বাট এটাও দেখতে হবে যে 8 নম্বর হচ্ছে শনি আর রবি হচ্ছে একজন ইগো ক্ল্যাশ হবে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হবে এবং ঝগড়াও হবে। এটা বুঝে নিতে হবে অ্যান্ড তাদেরকে এটা একসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম রিলেশনশিপে আসতেই পারে, কিন্তু উই উইল সলভ ইট। মিসআন্ডারস্ট্যান্ডিং কার হয় না, সবার হয়। তো যখন আমরা একসেপ্ট করে নিচ্ছি, আমাদের জন্মছকটাও একটু দেখে নিলাম যে শনি কেমন রয়েছে, রবি কেমন রয়েছে জন্মছকে, যেহেতু রুলিং নাম্বারে পড়ছে, তো এগুলো যদি একটু ঠিকঠাক করে নেওয়া যায় নিজেদের মধ্যে, ইট ক্যান হ্যাভ আ ওয়ান্ডারফুল রিলেশন। আমার তো মনে হয় যে অ্যান্টি নাম্বার বা নেগেটিভ নাম্বার, যখনই আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করছি আমরা আগের থেকে ভয় পেয়ে যাচ্ছি। তো উই শুড নট ইনস্ট্রাক্ট আওয়ার ব্রেন এনিথিং উইচ ইজ নট গুড ফর আস। আমরা মাইন্ডকে যেটা বলবো সেটাই হবে। ওকে, ধরো এই যে তুমি প্রথমে বলছিলে যে আমাদের 5th হাউসে যখন থাকে সেটা রিলেশনশিপ অবধি, বাট বিয়ের পরে সেটা চেঞ্জ হয়ে যায়, 7th হাউস, 7th চলে যায়। এবার ধরো অনেকে আছে যাদের হয়তো রিলেশনশিপও ঠিকঠাক ভাবে হয়নি, বিয়ের জন্য খুব চিন্তিত কোন বয়সে আমার বিয়ে হবে, তাদের কি সলিউশন বা তাদের এখন কি কন্ডিশন, কি করে তারা আইডেন্টিফাই করবে যে? হ্যাঁ, স্যাটার্ন, শনি হচ্ছে দেরির কারক। তো যখন 7th হাউসে ম্যারেজের ঘরে যখন শনি নিজে বসে থাকে, এদের লেট ম্যারেজ হয়। বা শনির কোনো দৃষ্টি পড়ছে 7th হাউসে, দেখা যায় যে পাকা কথা হচ্ছে, ডেট পাচ্ছে, হচ্ছে না, লাস্টে ফোন করে বলল না আমরা এখন রেডি নেই। প্রচুর কেস এরকম রয়েছে। দেখতে এলো, কথাবার্তা হলো, হ্যাঁ আমরা জানাবো, আর জানাই না। তো আসছে, চা সিঙ্গাড়া খাচ্ছে, চলে যাচ্ছে, ডিলে। এই বিয়েতে বয়স পেরিয়ে যাচ্ছে, 33, 34, 35, 36 হয়ে যাচ্ছে, বিয়ে আর হচ্ছে না। তো এই লেট ম্যারেজটা না জন্মছকে থাকে। এই স্যাটার্নের এনার্জিটাকে একটু ব্যালেন্স করলে খুব ভালো হয়। তো এদের জন্য কি রেমেডি? হনুমান চালিসা। স্যাটার্ন ডিলে করাবে, বিয়েতে দেরি করানোর একটাই উপায় হচ্ছে হনুমান চালিসা যদি প্রত্যেকদিন শোনা যায়। যদি কেউ পাঠ নাও করতে পারে, অনেক বড়, ওটা ঠোঁটস্থ করতে একটু সময় লাগবে, তো শুনতে পারে। এবং তার সাথে সাথে একটা অ্যাফার্মেশন এবং একটা রেমেডি খুব ভালো বিয়ের জন্য, যারা বিয়ের এখন যোগ্য, যারা খুঁজছে বা হচ্ছে না, খুব ট্রাই করছে, হলুদ দিয়ে স্নান করা। এটা জুপিটারের একটা রেমেডি। জুপিটার হচ্ছে জীব কারকা, ব্রহ্মা। এবং যখন স্নান করছে জাস্ট পিঞ্চ অফ হলদি, হলুদ যদি একটু দিয়ে স্নান করা যায়, তাদের বিয়ের যে পসিবিলিটিস বা অপরচুনিটি, যে যোগটা, সোল কানেকশন, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িয়ে তোলা যায়। এটা একটা টিপস দিলাম আমি। ওকে, অ্যান্ড ধরো এই যে অনেকে বলে না যে বিয়ে হচ্ছে 7 জন্মের একটা সম্পর্ক, এইটা কি আদৌ কোনো সত্যি কথা না এমনি নর্মাল প্রচলন? নর্মাল, এটা একটা প্রচলন। দেখো আমি এরকম তো ব্যাপার নেই যে আগের বার যে বড় বউ ছিল একদম নাই হতে পারে, রোল চেঞ্জেস। আমি আগেও বললাম যে কার্মিক অবশ্যই রিলেশন থাকতে পারে, কিন্তু সেটা যে ওয়াইফ হিসেবেই ছিল এটা নাও হতে পারে। বা অনেকের ধরো এই ইন্টারেস্টিং একটা পার্ট মনে বললো, অনেক সময় দেখেছি ধরো কোনো একটা বাড়িতে কোনো বয়স্ক কেউ মারা গেল, দাদু বা ঠাকুমা, তারপরেই সেই বাড়িতে হয়তো কোনো বাচ্চার জন্ম হলো, সবাই বলে ওই যে আমার ঠাকুমা ফিরে এসছে বা দাদু ফিরে এসছে। এটা কি সত্যি? দেখো, এটা দেখতে হবে যে কবে মারা গেছে। পুনর্জন্ম বা যখন আমরা রিবার্থ দেখব, রিবার্থ এত তাড়াতাড়ি হয় না, রিবার্থ টেক্স টাইম। মানে যদি ধরো 1 মাস আগে মারা গেছে বা 6 মাস আগে মারা গেছে, তারপরেই জন্ম হলো, অত তাড়াতাড়ি রিবার্থ কিন্তু হয় না, রিবার্থ টাইম নেয়। কিন্তু তাও মোটামুটি ধরো 3-4 বছর, তার আগে হবে না। তো যারা বলছে যে এই মারা গেছে এই এসছে, না, সেটা নাও হতে পারে। এবং এটা হয় না তা নয়, পুনর্জন্ম হয়, ডেফিনেটলি রিবার্থের কম্বিনেশন হয়, কিন্তু এটা তখনই হবে যখন খুব টান থাকবে সেই সোলটার। সোল চাইছে যে আমি সেই বাড়িতেই জন্মাবো, সে কিছুতেই ছেড়ে যেতে চাইছে না, তার এতটাই টান। তখন কিন্তু সে কোনো না কোনো সন্তান রূপে সেই বাড়িতে আসতেই পারে। কিন্তু কিছু কিছু সোল থাকে যে আমি তার মা হয়েই জন্মাবো,
আমার ছেলে ছিল সে, আমি মারা গেলাম, আমি তার মাই হব। তাহলে মা হওয়ার জন্যে তো তাকে প্রচুর একটা লং ওয়েট করতে হবে, সে তার লাইফ সাইকেলটা শেষ করবে, তারপরে তার বার্থটা হবে। তার মানে কিন্তু তার সেই টাইমটাও বাড়ছে। তো এত তাড়াতাড়ি রিবার্থটা হয় না। হ্যাঁ, যদি সে ভাবে যে না আমি সেই বাড়িতেই সেই ফ্যামিলিতে যেতে চাইছি, আমার সেই ফ্যামিলির প্রতি একটা আকর্ষণ রয়েছে, আমি সেখানে যাব, তো রিবার্থ ইজ পসিবল, এটা হয়। অ্যান্ড ইট ইজ 100% ট্রু। এটা হয়তো মানুষ বিশ্বাস করবে না, কিন্তু এটা হয়। ওকে, মানে আমরা যেরকম সিনেমাতে দেখি যে আগের জন্মের হয়তো কিছু অসম্পূর্ণ কাজ সে এই জন্মে সে করছে, তো মানুষের মাথায় সবাই মানে ম্যাক্সিমাম লোকের তো মনেই থাকে না যে লাস্ট জন্মে আমি কি ছিলাম বা কি করেছি, বাট তাদের কি সত্যি এই কারণে জন্ম হয় যে আগের জন্মের ওই কাজটা যেটা করতে পারোনি এই জন্মে তুমি? মানে তুমি বলছো তাদের মনে আছে যে তারা আগের জন্মে কি? না, ধরো অনেকের তো মনে নেই। এবার আমি বলতে চাইছি যেটা আমরা সিনেমাতে দেখি, মানে এটা খুব বোকা বোকা প্রশ্ন, বাট তাও যে ধরো আগের জন্মের কিছু অসম্পূর্ণ কাজ আমি এই জন্মে কমপ্লিট করব, তো এই উদ্দেশ্যে কি কারোর জন্ম হতে পারে? আমাদের জন্ম সবারই একটা পারপাস রয়েছে। প্রথমত আমরা যারা মনুষ্য শরীর নিয়ে জন্মগ্রহণ করেছি তাদের সবার পেন্ডিং কর্মা রয়েছে, কারুর বেশি কারুর কম। সেই জন্যই আমরা মানব জন্ম করেছি, নাহলে তো মোক্ষা হয়ে যেত, লিবারেশন হয়ে যেত। এবার পারপাসটা সবার আলাদা। কারুর হয়তো ওয়াইফের প্রতি কোনো পেন্ডিং কর্মা রয়েছে, কারুর হয়তো সন্তানের প্রতি কোনো পেন্ডিং কর্মা রয়েছে, কারুর হয়তো মা বাবার দায়িত্ব নিতে হবে, তাদের কোনো রকম খরচা বা কোনো রকম ভাবে এক্সট্রা কোনো রকম দায়িত্ব নিতে হবে, লাইফে প্রচুর দায়িত্ব নিতে হবে। তো পারপাসটা হয়তো আলাদা, কিন্তু সবারই পেন্ডিং কর্মা রয়েছে। মানে আমরা যে পেন্ডিং কর্মার কথা বলছি বা পুনর্জন্মের কথা বলছি, ধরো এই জন্মের পাপের ফল এই জন্মে পাওয়া যায় না? নাও পেতে পারে, কিছুটা পাবে। মানে পুণ্যের ফলও তো এই জন্মেও নাও পেতে পারে। একদম একদম, না কিছুটা পাবে, কিছুটা পাবে। সঞ্চিত কর্মা, কর্মের 3টে প্রকার, একটা হচ্ছে সঞ্চিত কর্মা, একটা হচ্ছে প্রারব্ধ, আর আরেকটা হচ্ছে আগামী কর্মা। তিনটে রকমের কর্ম হয়। প্রারব্ধ মানে হচ্ছে যেটা আমরা করে এসছি, মানে সেটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। সঞ্চিত কর্মাও কিন্তু প্রারব্ধেরই একটা অংশ। প্রারব্ধটা কি, আমরা সেটা ভুগবো। মানে প্রারব্ধ কর্ম হচ্ছে যেটা আমরা করে এসেছি সেটা আমাদেরকে ভোগ করতেই হবে। আর সঞ্চিত কর্মা মানে হচ্ছে একটা ব্যাগেজ, একটা ব্যাগের মতন যেখানে আমাদের কর্মগুলো জমা রয়েছে। তার মধ্যে দুটো জিনিসই আছে, পুণ্য রয়েছে, পাপও রয়েছে। দ্যাট ইজ সঞ্চিত কর্মা। আগামী কর্মা আর ক্রিয়ামান কর্মা অনেকে বলে এটাকে, এটা আমাদের হাতে। আমরা এখন যেটা করছি, আমরা কি করছি, আমরা কি করব, আমাদের কাছে অনেক চয়েসেস আসে লাইফে। আমরা কি ডিসিশনস নিচ্ছি, কতটা ভালোভাবে মানুষকে ডিল করছি, কিভাবে ব্যবহার করছি। যখন আমাদের কাছে অপশনস ছিল আমরা কি করেছি সেরকম। তো এটা হচ্ছে আগামী কর্মা। তো ঠাকুর কিন্তু সেই আগামী কর্মার যে জোরটা আমাদের হাতে দিয়ে রেখেছে, হ্যাঁ এইটা তুমি করো। আর কিছু তো অবশ্যই সঞ্চিত কর্মা থেকে তো আসবেই। ওকে, আমরা এবার একটু আসি নিউমারোলজিতে, ঠিক আছে? ওকে। কোন স্পেসিফিক রাশির এরকম থাকে যে খুব বেশি কিউরিওসিটি থাকে বা থাকে? যেমন ধরো জেমিনাই মানে মিথুন রাশি। মিথুন রাশি না প্রচন্ড লজিক্যাল থাকে, বুদ্ধি থাকে। তারা বিশ্বাস করতে চাইবে না প্রথমে, তাদেরকে লজিক দিতে হবে। যেমন একটা বাচ্চার আমি কনসালটেশন করেছিলাম, যদিও বা বাচ্চাদের একটা কিউরিওসিটি অবশ্যই থাকে, কিন্তু মানে ধরো 17-18 বছর এরকম ছিল। তো সে আমাকে অনেক কোয়েশ্চেন করছিল যে কি করে গ্রহ নক্ষত্র আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে, হ্যাঁ কি রোল থাকতে পারে। তো দে আর ভেরি লজিক্যাল, বাট দে অলসো ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। আমাদের মনে প্রচুর কোয়েশ্চেন্স থাকে। তখন আমি বললাম যে তুমি ধরো চোখটা বন্ধ করে রাখলে, তো তুমি চোখটা বন্ধ করে রেখেছো মানে তো এটা নয় যে সূর্যের তাপ লাগছে না। সূর্যের তাপ তো লাগবেই, সেটা তুমি চোখ বন্ধ করে রাখো। তো বিশ্বাস করুক আর না করুক, তো সূর্য উঠছে যাচ্ছে, চাঁদ তারা সবকিছুই, ইউনিভার্সটা এভাবেই চলছে। তো ওদেরকে যুক্তি দিয়ে সায়েন্স দিয়ে বোঝাতে হবে। তারা অতটা সুপারস্টিশিয়াস বোঝে না। তো মিথুন রাশি যেমন রয়েছে, তারপরে ধরো তুলা রাশি, এরা প্রচন্ড কিউরিয়াস থাকে যে কোনো জিনিসে জানার জন্যে। তারপরে যেমন ধরো স্করপিও, বৃশ্চিক রাশি খুব ডিপ অ্যানালিসিস করতে পছন্দ করে।
কিছু কিছু রাশি। অনেকে আছে ধরো যারা ভগবানে বিশ্বাস করে, হ্যাঁ স্পিরিচুয়াল, বাট তাদের এই অ্যাস্ট্রোলজিটাই ভণ্ডামি বলে মনে হয়, যে বেকার ভণ্ড জিনিস, পয়সা কামানোর ধান্দা। দেখো এই যে ব্যাপারটা ভণ্ডামি বা পয়সা কামানোর জিনিস, বা যারা এটাকে মনে করে, এটা না অ্যাস্ট্রোলজির ভুল নয়, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজারের ভুল। যেমন মেডিকেল সায়েন্স সাবজেক্টটা তো ভুল নয়। এবার ধরো কেউ এমন কোনো ডাক্তারের পাল্লায় পড়েছে যে খুব খারাপ, তাহলে এটা ডাক্তারের ভুল, যে দে হ্যাভ নট প্রেজেন্টেড দ্য সাবজেক্ট ইন দ্যাট পার্টিকুলার ওয়ে। কোনো সাবজেক্ট খারাপ নয়, সেটা অ্যাস্ট্রোলজি হোক, বাস্তু হোক, মেডিকেল সায়েন্স হোক, যে কোনো সাবজেক্ট, ইট ইজ বিউটিফুল, ইটস শাস্ত্র। বেদে আমাদের লেখা রয়েছে বাস্তুশাস্ত্র, আলাদা আলাদা অকাল্ট সায়েন্সের পার্ট রয়েছে, সংখ্যাতত্ত্ব, নিউমেরোলজি, সবার একটা বৈশিষ্ট্য রয়েছে। বাট আমরা বলি না যে এটাকে প্রেজেন্ট কিভাবে করা হচ্ছে। এখন যদি ওই যে বললাম যে মাঙ্গলিক কাটানোর জন্য পুজো করা, কি হবে পুজো করে? মঙ্গল কি চতুর্থ থেকে সরে যাবে? হবে না। ওটা তো ওই যে বললাম দ্য স্ক্রিনশট অফ দ্য স্কাই হয়ে গেছে, ওটা একটা স্ক্রিনশট তখন নেওয়া হয়ে গেছে যখন জন্মেছে, ওটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। যতই যোগ্য কি করবে? কিচ্ছু করতে পারবে না, এগুলো বেকার, বেকার, একদম বেকার। এবার কি হলো, মাঙ্গলিকের পুজো হলো, তারপরে প্রবলেম হলো, তখন ভাববে ওই যে কিছুই তো হলো না, পুজো করালাম, মাঙ্গলিক কাটালাম, এখন কি হলো, অ্যাস্ট্রোলজারের ভুল হয়ে গেল। এবার একটা অ্যাস্ট্রোলজারের ভুলের জন্য সব অ্যাস্ট্রোলজার কিন্তু বদনাম হয়ে গেল, তার মানে অ্যাস্ট্রোলজিটাই ফালতু, তখন সাবজেক্টটাও ভুল হয়ে গেল। এইভাবেই তো হয়ে আসছে চেন। কেন কি, মানুষ তো অতটা সচেতন নয়। মানুষ যদি নিজে একটু, আমি যেমন ভাবগুলো বুঝিয়ে বলি যে যদি চতুর্থে থাকে, পঞ্চমে থাকে, যাতে মানুষও নিজের চার্টটা খুলে বুঝতে পারে, তো যখন নিজেরা স্টাডি করবে সব থেকে ভালো, মানে নিজের চার্ট যদি নিজে দেখা শুরু হয়ে যায়, তাহলে তো আরো বেশি ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করবে। এক্স্যাক্টলি। এবার যদি আমরা নিউমারোলজিতে আসি, আমরা দেখি প্রচুর সেলিব্রিটিস তাদের নামের স্পেলিং চেঞ্জ করছে। আগে হয়তো অত ভালো কাজ করতো না, বাট নাম যখন চেঞ্জ করছে তখন এখন অনেক বেটার কাজ পাচ্ছে। অনেক সিনেমাও দেখি, অনেক ডিরেক্টর আছে যারা ঠিক স্পেসিফিক টাইটেল ইউজ করে, ডবল অক্ষর দিয়ে দেয়, ঠিক আছে, বা স্পেসিফিক ডেটে তারা রিলিজ করে, এবং খুব সুপারহিট হয় সিনেমাগুলো। হ্যাঁ, এটার পিছনে অ্যাকচুয়াল মানে সাইন্টিফিক লজিক বা অ্যাস্ট্রোলজিক্যাল লজিক কি আছে? দেখো, এইটাকে আমরা বলি ব্যালেন্সিং নাম্বার বা ব্যালেন্সিং লেটার। যেটা আমরা বলি সেটা হচ্ছে সেই পার্সনের রুলিং নাম্বার, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার। মানে ধরো 1 থেকে 9 অবধি নিউমারোলজিতে নাম্বারস রয়েছে, প্রত্যেকটা নাম্বারের এক একটা প্ল্যানেট রয়েছে, রুলিং প্ল্যানেট। 1 ইজ সান, 2 ইজ মুন, 3 ইজ জুপিটার, এইভাবে প্রত্যেকটা নাম্বারের এক একটা রুলিং প্ল্যানেট রয়েছে। এবার দেখতে হবে যে সেই পার্সনের সব থেকে স্ট্রংগেস্ট প্ল্যানেট কোনটা, সেটা জন্মছকে হোক বা তার ডেট অফ বার্থ, যেটা আমরা ক্যালকুলেট করে পাবো। এবার তার জন্যে একটা নাম্বার বেরোবে, সেটা 5 হতে পারে, 6 হতে পারে। সেইটাকে ধরে তার নাম্বারটা বা তার নামটাকে যদি একটু ব্যালেন্স করে দেয়া যায়, ধরো আয়ুষ্মান খুরানা, ডাবল এ ইউজ করে, তো ওটা অ্যাড করা হয়েছে। এবার ব্যালেন্স করে দিলে কি হবে, দেখা যাচ্ছে যে তার নামটা আরো বেশি কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তার পার্সোনা, তার গুড লাকটাকে আরো বেশি বাড়িয়ে তোলা হচ্ছে। তো সেই জন্যে ওটাকে ব্যালেন্স করে দিলে কি হবে, তার অপরচুনিটিস গুলো আরো বাড়বে। ইট ওয়ার্কস। ওকে, সো ধরো কেউ কোনো বিজনেস করছে, তার কোম্পানির নাম রাখবে, লোগো অ্যান্ড কালার অলসো, ইয়েস, লোগো অ্যান্ড কালার অলসো, যে তার রুলিং নাম্বার অনুযায়ী, তার বার্থ চার্ট অনুযায়ী হয়তো সে লসের মধ্যে যাচ্ছে বা ব্লু কালার ইউজ করতো আগে, বাট দ্য কালার হ্যাজ বিন চেঞ্জ, যদি ইয়েলো বা রেডে চলে আসে, তার তত্ত্বটাকে চেঞ্জ করে দেয়া হলো, জল তত্ত্ব থেকে অগ্নিতত্ত্ব করে দেয়া হলো, তো তখন দেখা যাচ্ছে, হ্যাঁ, যেমন ব্লু কালার ইজ ওয়াটার এলিমেন্ট। মানে আমি যখন তোমাকে ব্লু ইম্যাজিন করতে বলবো, তুমি স্কাই বা ওয়াটারটাকেই ইম্যাজিন করবে। যখন আমি তোমাকে রেড ইম্যাজিন করতে বলবো, সো ইউ উইল অলওয়েজ ফিল লাইক ব্লাড, হ্যাঁ, লাল, ব্লাড, তো একটা উত্তেজনা, অ্যাঙ্গার, হ্যাঁ, এরকমের একটা কালার, আগুন, এরকম একটা কালার। তো আমাদের কালারটাও কিন্তু আমাদের মাইন্ড একটা ভীষণ ইম্প্যাক্ট করছে। যেমন গ্রিন, গ্রিন মানেই নেচার, গ্রিনারি, প্লান্টস, লিভস। তো আমি একটা মানে কালার বলছি আর আমরা একটা ইম্যাজিন করছি, তো হাউ ইট ইজ লিঙ্কড উইথ আওয়ার সাইকোলজি। সেই কালার থেরাপি, সেই লোগো, সেই ডিজাইনকে দিয়েও কিন্তু আমরা আমাদের ফরচুনটাকে আরো বেশি ব্যালেন্স করতে পারি। উই ক্যান্ট চেঞ্জ, বাট ইয়েস, ডেফিনেটলি উই ক্যান ব্যালেন্স দ্যাট। মানে আমরা একটু স্মুথ করে দিচ্ছি।
ওকে, সো এটার বেসিক্যালি ইট ওয়ার্কস, হ্যাঁ এটার বেসিক সায়েন্স হচ্ছে তোমার রুলিং নাম্বারের সাথে এটাকে ম্যাচ করা, ম্যাচ করাতে তোমার হবে। নাম হোক বা তোমার একদম, বিজনেস হোক, একদম। বা তোমার যে কালারটা সুইটেবল সেটা তুমি তোমার বিজনেসের লোগোর কালারে ইউজ হ্যাঁ, করতে পারো। এবার ধরো কোনো কোম্পানিতে 2-3 জন পার্টনার, ঠিক আছে, কার নাম্বার ম্যাচ করিয়ে তারা লোগো বানাবে? যার সব থেকে স্ট্রং, ওকে, কেন মানে কি উই উইল অলওয়েজ ওয়ান্ট টু হ্যাভ দ্য বেটার ওয়ান। হুম, হ্যাঁ, অনেক সময় দেখবে ফ্ল্যাটের নাম্বার বা ফ্ল্যাটের কালার অনেক কিছু থাকে, বা বিজনেসের কোনো কিছু, তো দেখতে হবে যদি কোনো পার্টনারশিপে আছে 2-3 জনের রয়েছে, তো অবভিয়াসলি আমরা বেটারটাকেই চুজ করব, মানে কেন কি আলটিমেটলি হোয়াট রেজাল্ট ম্যাটার্স। ওকে, না এটাই জানার ছিল। যদি আপনাদের মনে হয় যে আমরা নিউমারোলজি নিয়ে একটা ডেডিকেটেড এপিসোড বানাবো, কমেন্টে জানাবেন। সেই দিকে এটা অনেক ভাস্ট চ্যাপ্টার্স, তো হ্যাঁ, যে কোনো সাবজেক্ট। আমরা আজকে ওভারঅল সবকিছু বিষয় টাচ করে যাচ্ছি। যদি আপনার স্পেসিফিক মনে হয় যে এই পয়েন্টে তোমরা আরো বেটার ডিসকাস করো, তো এই ভিডিওটাতে অনেক অনেক ভিউজ আনতে হবে, লাইক কমেন্টস করে জানা, দেন অবশ্যই আমরা করবো। ওকে, একদম। নেক্সট যেটা জানবো, এটা খুব একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার বাট ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে বশীকরণ। ও মাই গড, ঠিক আছে? ইয়েস। মানে এই রাস্তা দিয়ে বেরোবো, দেওয়ালে অ্যাড, বশীকরণ করান 1 ঘন্টাতে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বিজনেস খারাপ যাচ্ছে। I also get so much calls যে ম্যাম বশীকরণ করেন কিনা, সো মাই অ্যাসিস্ট্যান্ট টোল্ড নো 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 ডোন্ট নো। এটাই তো মানে বিষয়টা পুরোটাই ফেক, ঠিক আছে? তো এটা তাও কেন চলে মার্কেটে, মানে কি লজিক দেখায় যায়? সি পিপল যখন সব আশা ছেড়ে দেয়, সব মানে প্রচন্ড একটা জিনিসের প্রতি অবসেস থাকে, কোনো রকম এক্সট্রা ম্যারিটাল হচ্ছে বা পার্টনার চলে যাচ্ছে, কিছু করেও তাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ফিরিয়ে আনতেই হবে। ওই যে আমি বললাম না, মানে অন্ধবিশ্বাসের এতটা লেভেলে মানুষ যখন চলে যায়, তখন কোনো অপশনস না থেকে এই সব জিনিসগুলো করে, বা কারোর ক্ষতি করা। হ্যাঁ, তো আমি দেখেছি যারা এগুলো করে তাদের লাস্ট স্টেজটা কিন্তু খুব একটা ভালো যায় না, কেন কি এগুলো খুব একটা ভালো নয়। তুমি দেখবে একটা মুভি ছিল, দাঁড়াও, মাধবনের শয়তান, ইয়েস, শয়তান মুভি। সো দ্য লাস্ট ওয়াজ নট গুড, বাট বশীকরণ যে হয় না তা কিন্তু নয়, জানো তো। মানে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই ছোটোখাটো যারা লেভেলে কাজ করছে যে আমি বশীকরণ করি, হয়তো তারা জানেই না বা ঠিকঠাক করতে পারবে না, ভণ্ডামি। কিন্তু এটা বড় লেভেলে যখন চলে যাচ্ছে, সাধক হয়ে যাচ্ছে কেউ, এর জন্য অনেক তপস্যা করতে হয়। এটা পুরো তন্ত্রের একটা বিশাল উচ্চ পদের একটা জিনিস, মানে এটা সত্যি সাধনা। ইয়েস, মানে এখানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো হ্যাঁ অবশ্যই সেটা অনেক হায়ার লেভেলে, বাট সেটার জন্য নিজেকে অতটাই স্ট্রং আর তৈরি করতে হবে। বাট তুমি না সাধক খুব একটা পাবে না, মানে যারা এই লেভেল অ্যান্ড এগুলো চিপকে কাস্টমার অ্যাট্রাক্ট করছে, দে আর নট লাইক রিয়েল পিপল। আই ডোন্ট থিঙ্ক সো, কেন কি এরা না গুপ্ত থাকে, বিকজ তন্ত্র ইজ আ গুপ্ত বিদ্যা। আওয়ার অকাল্ট সায়েন্সের আন্ডারে সব কিছু আসছে, অ্যাস্ট্রো, বাস্তু, নিউমারোলজি, তন্ত্র, দের আর সো মাচ প্যারামিটার্স। তো তন্ত্রা ইজ ভেরি ভেরি পাওয়ারফুল, বাট ইট ইজ হিডেন, দ্যাটস ওয়াই ইটস তন্ত্র। এত ইজিলি অ্যাভেলেবেল নয়, বাট এটা করা খুব একটা উচিত নয়। এই যে অনেকে বলে না যে খাবারের মধ্যে দিয়ে বশীকরণ করানো, তার মানে এটা হয় যারা পারে তাদের হয়, অবশ্যই। বাট এবার কে করছে তার উপরে ডিপেন্ড করে। বাট ওরকম সাধক তো ইউজুয়ালি এদিক ওদিক ঘুরে বেড়াবে না যে আমার কাছে এসে আমি বশীকরণ করিয়ে দেবো। এক্স্যাক্টলি। আর যারা করে আই থিঙ্ক তাদের সাথেও খারাপ হয়। হ্যাঁ, কেন কি যে কাজটা করাচ্ছে এবং যে কাজটা করছে, কার জন্য করছে, কারোর ক্ষতিই তো করছে, তো তাদের লাস্ট লাইফটা একদম ভালো হয় না। বাট তন্ত্র কি ভালো কাজে ইউজ করা যেতে পারে? ভালো কাজে ইউজ করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে। কাউকে হিল করতে ইউজ করা যেতে পারে। ওকে, সো আমরা নেক্সট যেটা নিয়ে ডিসকাস করবো এটা হচ্ছে বাস্তু। কারণ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে ডিসকাস করছি রিলেশন, বিয়ে, কেরিয়ার, ঠিক আছে, আদার্স বিভিন্ন টপিকস, সাথে এবার আসি বাস্তু।
কারণ এই বাস্তু জিনিসটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা সারা দিন যেখানে কাটাই, একদম যে অফিসে আমরা কাজ করি, ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি, বাইরে থেকে তো বাড়িতে এসে রিল্যাক্সটা করি, বাট সেই ঘরটাই যদি ঠিক না থাকে, আমরা যত এফোর্ট দেই না কেন বাইরে, সামা হয়তো হওয়ার জিনিসটাও লাস্ট মোমেন্টে এসে হয় না। একদম। তো এটা নিয়ে আমরা আজকে জানবো। যেরকম ধরো, যখন আমরা কোনো নতুন ফ্ল্যাট কিনতে যাই, ঠিক আছে, সেখানে অনেক সময় কি করে, আগের থেকে সবকিছু সেট হয়ে থাকে, যেখানটাতে বেডরুম হবে, ওখানে বাথরুম, ওখানে কিচেন। তো সেক্ষেত্রে যদি কেউ কোনো বাড়ি কিনে ফেলে, পরে গিয়ে দেখা যায় অনেক প্রবলেম হচ্ছে, কারণ সে ওরকম চেঞ্জ করতে পারবে না। সমস্ত ফ্ল্যাটই ওরকম বাস্তু মেনে তৈরি হয় না। বলে তো দেয় যে হ্যাঁ এখানে আমরা না মেনেছি, আলটিমেট কতটা সত্যি হয় সেটা তারাই জানে, যারা হয়তো ভুক্তভোগী বা একদম কিনে ফেলেছেন আর কি। তো ধরো আমরা ঈশান কোণ যেটা বলি, উত্তর পূর্ব দিক, ঠিক আছে, ওখানে ঠাকুরের রাখার জায়গা, ঠাকুর রাখার জায়গা। বাই চান্স ধরো ওই জায়গাটাতে ঠাকুরের জায়গাটা নেই, অন্য কিছু আছে, কিচেন আছে, বাথরুম আছে, বা অন্য কিছু, কি কি এফেক্ট হতে পারে এবং এর সলিউশন কি? তো আমাদের বাস্তু মানেই হচ্ছে পঞ্চতত্ত্ব। প্রথমেই আমি বলি যে পঞ্চভূত মানে হচ্ছে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। এই স্পেশিয়াল এনার্জি, স্পেসের যে এনার্জিটা, দ্যাট ইজ বাস্তুশাস্ত্র। এটাকে নিয়ে আমাদের পুরো কাজ। এবার যখনই ঈশান কোণে বাস্তুপুরুষের মাথা থাকে, সোর্স অফ এনার্জি হচ্ছে নর্থ ইস্ট, ঠাকুরের স্থান। ওখানে আমরা ফ্লাশ করছি, ওখানে আমরা সেপটিক ট্যাঙ্ক যদি বানিয়ে দিয়েছি, সিঁড়ি বানিয়ে দিয়েছি, অথবা কিচেন বা বাথরুম, অল আর কামিং আন্ডার বাস্তু দোষ। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ততক্ষণ কোনো রকম বাস্তুর এফেক্ট পাবো না যতক্ষণ না কোনো বাস্তুদোষ হচ্ছে। তো এই ঈশান কোণে যখন আমরা এই এলিমেন্টসগুলো করে ফেললাম, বাস্তুদোষ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার এই জায়গার যে স্পেসিফিকেশন বা এই জায়গার যে পজিটিভ এফেক্ট, সেটা আমরা নষ্ট করে ফেললাম। কি এফেক্ট? মাইন্ডের ক্ল্যারিটি। আমরা যে চিন্তাটা করছি বা আমাদের মধ্যে যে পজিটিভিটিটা রয়েছে, এই ডিরেকশনটা দুটো জিনিসকে ডিল করে। একটা হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে মাইন্ডের ক্ল্যারিটি। মানুষ ডিসিশনস নিতে পারবে না ঠিক করে, কনফিউজড থাকবে, পড়াশোনাতে এফেক্ট হতে পারে, জুপিটারের জায়গা এটা। এবং তার সাথে সাথে এইখানে এগুলো থাকলে হেলথে, ডক্টর ভিজিট, হসপিটাল খরচ, ডাক্তার দেখানোতে একটা এক্সপেন্সেস কিন্তু লেগেই থাকবে বাড়িতে কারুর না কারুর। মেনলি এই হেলথ আর মাইন্ডের ক্ল্যারিটিতে কিন্তু এফেক্ট করে নর্থ ইস্ট। এবং এটাকে কিভাবে সলভ করা যাবে? নর্থ ইস্টের কোনো রেমেডি নেই, কোনো রেমেডি নেই। একমাত্র আমাদের বাস্তুতে নর্থ ইস্টের কোনো রেমেডি হয় না। সেটাকে ইদার ভাঙতে হবে, অথবা চেঞ্জ করতে হবে, বা টেম্পোরারি রিলিফের জন্য কোনো যন্ত্র ইউজ করা যেতে পারে। কি যন্ত্র? হ্যাঁ, ওটা বাস্তুর যন্ত্র থাকে, বিভিন্ন ধরনের যন্ত্র থাকে, ওটাকে কাস্টমাইজ করে বানাতে হবে। কতটা ওয়াইড এরিয়া নিয়ে নর্থ ইস্টে এফেক্টেড হয়েছে, আদৌ সেটা মানে আমাদের ডিগ্রি থাকে NNE, মানে নর্থ অফ নর্থ ইস্ট না নর্থ ইস্ট, ডিগ্রিটা দেখতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নর্থ ইস্ট পাওয়া যায়, ওটা 35-এ হচ্ছে না 45-এ হচ্ছে, কম্পাসটাকে দেখতে হবে। এটা একটু টেকনিক্যাল, কিন্তু সেই ডিগ্রিটার অনুযায়ী একটা বাস্তুযন্ত্র বানিয়ে ওই জিওপ্যাটিক প্রেস, মানে হচ্ছে সেই এনার্জিটা কতটা রেডিয়েট করছে সেই দেয়ালটা থেকে, ইনস্ট্রুমেন্টস থাকে বাস্তুর, সেখানে নিয়ে গিয়ে দেখে সেটাকে কারেক্ট করা যাবে। কিন্তু ইটস আ টেম্পোরারি রিলিফ, ইটস নট পার্মানেন্ট রিলিফ। ওকে। নর্থ ইস্টের কোনো ট্রিটমেন্ট নেই, এটা আমি সবাইকে বলে দেই যে এটার কোনো কিন্তু উপায় নেই অ্যাকচুয়ালি বাস্তুশাস্ত্রে। আদার ডিরেকশনস হ্যাভ সলিউশনস, বাট নর্থ ইস্টের কোনো উপায় নেই। ধরো যাদের কোনো আইডিয়াসই নেই বাস্তু নিয়ে, ঠিক আছে, তাদের তুমি একটা বেসিক রুলস বা ফরম্যাট বলে দাও, যে তুমি যদি কোনো বাড়ি বা তোমার বাড়িতে তুমি এই জায়গাগুলো এখন রিচেক করতে পারো। মোবাইলটা খুলে বসো, কম্পাস নিয়ে, তোমার এন্ট্রান্স এখানে থাকা উচিত, তোমার বেডরুম এখানে, কিচেন এখানে। তো এটার কি যদি কোনো রুলস বা ফরম্যাট থাকে? 5টা জিনিস, 5 tips about Vastu if anybody is buying a flat or house, or 5 things that should be প্লেসড, মানে ভালোভাবে। বাকি টুকটাক ঠিক আছে, অত বাস্তুদোষ প্রবলেম হয় না। কেন কি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে বাস্তব মেনেই বাস্তু হবে, বাস্তবে ছাড়া তো বাস্তু হবে না, বাস্তবে থেকেই আমাদেরকে বাস্তু করতে হবে। তো কিছু না কিছু সমস্যা থাকবেই ফ্ল্যাট কালচারে এখন।
মেন এন্ট্রেন্স যে কোনো জায়গায় হতে পারে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নো প্রবলেম। অনেকের এটা মিথ যে সাউথ এন্ট্রেন্স জমের দোয়ার ভালো নয়, মিথ। সাউথও এন্ট্রেন্স হতে পারে, নর্থ এন্ট্রেন্স আর ইস্ট এন্ট্রেন্স খুবই ভালো, মানে নর্থ ফেসিং আর ইস্ট ফেসিং যদি এন্ট্রেন্স হয় খুব ভালো, বাট অ্যাট দ্য সেম টাইম ওয়েস্ট আর সাউথেও ভালো, কোনো অসুবিধা নেই। যেটা প্রবলেম সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টের এন্ট্রেন্স খুব একটা ভালো নয়। কেন? এটাতে না খরচা বাড়িয়ে দেয় বা ইনকাম সোর্সটা একটু ডিস্টার্বড হয়, সেইটাই এখানে একটা প্রবলেম আছে। সাউথ ওয়েস্টটা শূন্যতা আনে, তো আমরা সাউথ ওয়েস্টে এন্ট্রেন্সটা না করি। নাম্বার 1 নিষেধ যেটা বাস্তুতে। নর্থ ইস্টে তো আমি বললাম যে এই জিনিসগুলো হওয়া উচিত নয়, যদি প্রবলেম থাকে ওটাকে একটু রেকটিফাই করতে হবে। নর্থ ইস্ট ইজ আ ভেরি পিওর থিং। নর্থ ইস্টে যখনই কোনো ফ্ল্যাট বাড়ি দেখা হচ্ছে দেখে নেওয়া উচিত যে সিঁড়ি, টয়লেট, রান্নাঘর যদি না হয় খুব ভালো। বেডরুম হোক, সেটাকে স্টাডি রুম হিসেবে চেঞ্জ করে দেওয়া যেতে পারে, ডাইনিং হতে পারে, কোনো অসুবিধা নেই। নর্থ ইস্টটা ক্লিয়ার থাকলে বেটার। নাম্বার 2 টিপ হচ্ছে নর্থ ইস্ট ক্লিয়ার থাকতে হবে, আর নাম্বার 1 টিপ ছিল সাউথ ওয়েস্টে এন্ট্রেন্স যেন না হয়। থার্ড টিপ হচ্ছে যে বাড়ির ব্রহ্মস্থান মানে মিডল অফ দ্য হাউস, যদি কারুর প্লটটা স্কোয়ার হয় তাহলে স্কোয়ার প্লটটাকে প্লাস সাইন দিয়ে যদি আমরা ওটাকে হাফ ডিভাইড করি, প্লাসের যে মিডল পোর্শন সেটা হচ্ছে ব্রহ্মস্থান, একদম মিডল অফ দ্য প্লট বা মিডল অফ দ্য ফ্ল্যাট, মিডল অফ দ্য হাউস, যেটাই হোক। ব্রহ্মস্থান হচ্ছে বাস্তুপুরুষের নাভি বলতে পারো। এটা খুব পিওর একটা জায়গা। এখানে যখন কোনো পিলার থাকছে, পিলার, সিঁড়ি থাকছে, বা কোনো হোল থাকছে, কুয়ো বা কোনো রিজার্ভার বা বড় কোনো রকম গ্যাপ থাকছে, তখন কিন্তু সেই ব্রহ্মস্থানটাতে বাস্তুদোষ হলো, এটা ভালো নয়। ব্রহ্মস্থানে তুমি ডাইনিং রাখো ওপেন, মানে ক্লিয়ার জায়গা, কোনো পিলার নেই, সিঁড়ি নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম কেসে ব্রহ্মস্থানটা ক্লিয়ারই থাকে, কিন্তু হতে পারে কারোর পুরনো বাড়ি রয়েছে, প্রবলেম, তো ব্রহ্মস্থানটাকে ক্লিয়ার করতে হবে এখানে। তো নাম্বার 3 টিপ হচ্ছে ব্রহ্মস্থানে কোনো ভারী জিনিস থাকা যাবে না। নাম্বার 4 হচ্ছে রান্নাঘর, কেন কি রান্নাঘর একটা সোর্স অফ এনার্জি। রান্নাঘরটা যদি পূর্ব দিক ফেসিং হয়, পূর্ব দিক ফিরে যদি রান্না করা হয় খুব ভালো, বা সাউথের দিকে। আর যদি সাউথ ইস্টে রান্নাঘর হয় খুবই ভালো। অগ্নিকোণ, এটা ভিনাস, আর সাউথটা হচ্ছে মার্সের জায়গা, আর সাউথ ইস্ট হচ্ছে ভিনাসের জায়গা। তো সাউথ ইস্টে রান্নাঘর হাইলি অ্যাপ্রিসিয়েটেড, খুব ভালো। ফিফথ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেন এন্ট্রেন্স। মেন এন্ট্রেন্সে অনেকে দেখবে যে আশেপাশে খুব নোংরা করে রাখা হয় বা জুতো রাখা হয় ভেতরের দিকে। এটা অলওয়েজ সাজেস্টেড যে এনার্জিটা বাইরে থেকে আসছে সেটাকে যদি বাইরেই খুলে ভেতরে ঢোকা হয়, তো শু র্যাক উইল বি অলওয়েজ আউটসাইড দ্য হাউস আর আউটসাইড দ্য ফ্ল্যাট। অথবা যদি বাড়ি থাকে, ঢুকেই কোনো একটা বাঁদিকে যদি শুগুলোকে কালেক্ট করে রেখে দেওয়া হয়, এন্ট্রান্স থেকে ঢুকে বাদিকে। হ্যাঁ, যতটা ভেতরে না যাওয়া যায়, কারণ কি বাইরের নেগেটিভিটিটা আমরা ছেড়ে তারপরে বাড়ির ভেতরে ঢুকবো। এবং এন্ট্রেন্স শুড বি ডেকোরেটেড অ্যান্ড ক্লিন। যত ভালো ডেকোরেটেড থাকবে, যত সুন্দর থাকবে, কেন কি আপনার বাড়ির মেন এন্ট্রেন্স হচ্ছে এনার্জি পয়েন্ট, ওখান থেকে আপনার ভিটে শুরু হচ্ছে। ডোরম্যাট রাখুন, ডেকোরেটেড রাখুন, এবং আপনি আপনার বাড়িতে অবশ্যই নাম দিন। নাম ছাড়া মানুষ কেমন লাগবে? তো বাড়ির নাম, বাড়ির অ্যাড্রেস আপনার ওই দরজাতে থাকা উচিত। এবং অনেকে একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে বাড়ির বাইরে ঠাকুরের ছবি লাগিয়ে রাখে মেন এন্ট্রেন্সের বাইরে। মেন এন্ট্রেন্সের বাইরে, মেন এন্ট্রেন্সের বাইরে ছবি লাগানোর কোনো দরকার নেই। আপনি আপনার ঠাকুরকে আপনার বাড়ির ভেতরে ইনভাইট করবেন, ভেতরে রাখবেন, তাকে বাইরে বসিয়ে রাখবেন না, সে ওয়াচম্যান নয়। অনেকে যে হনুমানজির ছবি রাখে, হ্যাঁ আমি দেখেছি। তো হনুমানজির ছবি আপনি বাড়ির ভেতরে রাখুন, বাইরে নয়। অনেকে প্রোটেক্ট করবে বলে রেখে রাখে, তো এটা কিন্তু বাস্তুর জন্য খুব একটা ভালো নয়। কেন কি বাস্তু মানে ভেতরে, বাইরে যে সিম্বলস খুব ভালো কাজ করে, যেমন স্বস্তিক চিহ্ন, ওম, এগুলো হচ্ছে ইউনিভার্সের সাথে প্রোটেকশনের সাইন। আমাদের ইউনিভার্সের সাথে কানেক্ট করার জন্য কিছু সাইন্স অ্যান্ড সিম্বলস কাজ করে, তো সেটা যদি বাড়ির বাইরে ইউজ করা হয় খুব ভালো। ইনার এনার্জি অ্যান্ড আউটার এনার্জি দুটো আলাদা জিনিস। আর
আর একটা যেটা জেনারেল টিপ, 5টা পয়েন্ট আমরা কভার করে নিয়েছি। কালার, কালার হচ্ছে বাড়ির ভেতরে যত লাইট হবে তত ভালো, কাম থাকবে জিনিসটা। এটা কিন্তু আমি বেডরুমের ক্ষেত্রে বলছি, মানে রেসিডেন্সিয়াল প্রপার্টি, নট ফর কমার্শিয়াল। কমার্শিয়ালের ব্যাপারটা আলাদা। রেসিডেন্সিয়াল প্রপার্টিতে কেন কামনেস দরকার, কেন কি উই আর লিভিং, উই আর স্লিপিং। আমরা ঘুম থেকে উঠে যদি একটা ডার্ক কালার, ব্ল্যাক কালার যদি দেখি, তাহলে আমাদের ঊর্জাটাও সেরকমই হবে। সেই জন্যে বেডরুমে সবসময় লাইট কালার ইউজ করাটা কিন্তু খুব দরকার। কালারও কিন্তু আমাদের লাইফে এফেক্ট করে। আর বেডরুম রিলেশনশিপের জন্য সাউথ ওয়েস্টের দিকে খুব ভালো বেডরুম, রিলেশনশিপটাকে ভালো করে। আর এটাও একটা টিপস থাকবে যে বাস্তুতে যত নোংরা আবর্জনা দেখবে, অনেক সময় ইলেকট্রিকের তার, আনইউজড চার্জার, হেডফোন পড়ে রয়েছে, জড়িয়ে রয়েছে, লোহা, পেপারস, যেগুলো হয়তো কোনো ইউজই হয় না, থামা ঘড়ি আমরা জড়ো করে রেখে দেই, যেটার কোনো কাজ নেই, ওটাকে ডিসপোজ করুন। অনেকে ওই টিভি ফ্রিজের বক্সে জিনিসপত্র রেখে রেখে দেয়। হ্যাঁ, মানে যেই জিনিসগুলো বাড়িতে ইউজ হচ্ছে না সেটা কিন্তু রাহু। বা ধরো কেউ স্টোর করার জন্য কোনো কিছুর প্যাকেটের মধ্যে রেখে দিল, সেটাও কি না স্টোর না, সেটা ঠিক আছে, যেটা ইউজ করা যাবে পরে ঠিক আছে, বাট অতিরিক্ত জিনিস যেটা হয়তো ইউজ করা হবে কিন্তু কোনোদিনই হচ্ছে না। ওকে, মানে এটা না, মানে কিছু কিছু মানুষের থাকবে দেখবে বটল কালেক্ট করা, প্লাস্টিকের বটল জীবনে কোনোদিনই সে ইউজ করলো না, কিন্তু প্লাস্টিক বটলস এত বেশি, মানে সেগুলো হয়তো জড়ো করে 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 রাখা রয়েছে। তো রাহু অ্যাক্টিভেট হচ্ছে, রাহু খারাপ হয়। কি কি ক্ষতি করে রাহু? মানে রাহু না কি করবে, যে মেনলি ফিন্যান্সে খুব প্রবলেম ক্রিয়েট করে। রাহু এমন একটা প্ল্যানেট যে যখন দেবে, মানে ছাপ্পাড় ফাড়কে দেতা হয়, আমরা বলি সাডেন গেন। রাহুর দশা এলো, মানে 100 কোটি থেকে 500 কোটি করিয়ে দিল, মানে এরকম একটা ব্যাপার। তো রাহু যখন দেয় তখন বিশাল দেয়, আবার যখন নামায় তখন কিন্তু নামিয়েও দেয়। তো সাডেন গেন, আনসার্টেন গেন, গ্যাম্বলিং, শেয়ার মার্কেট, এভরিথিং ইজ রাহু। ডিজিটাল ডিভাইস, ফোন, এভরিথিং ইজ রাহু। রাহুর এখন মানে আমাদের যে এই কালটা চলছে, এটা রাহুরই কাল, ডিজিটাল। এই রাহুকে খুশি করতে গেলে কি করতে হয়? রাহুকে খুশি করতে গেলে রাহুর মন্ত্র, বীজ মন্ত্র রয়েছে, সেটা ইউটিউবে অ্যাভেলেবেল। যদি কেউ চ্যান্টিং করতে পারে খুব ভালো। যাদের রাহুর দশা চলছে, রিলিফ পাবে, রাহুর বীজ মন্ত্র জাপ করা যেতে পারে। আচ্ছা, আর কাল ভৈরব, কাল ভৈরবের যদি কেউ দর্শন করে, কাল ভৈরবের যদি কেউ পুজো করে, খুব ভালো। ওকে, এই যে বীজ মন্ত্র তুমি বললে, এই জাস্ট একটা অন্য ট্র্যাকে চলে যাচ্ছে এই পার্টিকুলার প্রশ্নটার জন্য। অনেকে বলে যে হনুমান চল্লিশা সবসময় পাঠ মানে শোনা যায় না অন ড্রাইভ করতে করতে বা যে কোনো সময়, বা আরেকটা বলে না বজরং বান, বজরং বান সবসময় হনুমান চল্লিশা বা বজরং বান তুমি প্লে করতে পারবে না, পার্টিকুলার টাইম থাকে। এগুলো কি এফেক্ট পড়ে? দেখো, আমি সবসময় বলি, যখন তোমার মাইন্ডটা কাম রয়েছে, তুমি একটা মেডিটেটিভ পোর্শনে রয়েছো বা বসে কনসেন্ট্রেট করতে পারছো, তখনই করাটা উচিত। তার কারণ হচ্ছে তুমি হয়তো অন্য কোনো কাজ করছো আর মন্ত্রটা চলে যাচ্ছে, সো দ্যাট ইজ নো কানেকশন বিটুইন দ্যাট মন্ত্র অ্যান্ড ইয়োর সোল। সেই জন্যই মানা করা হয়। কেন কি মন্ত্রটা যে প্লে হচ্ছে, তো তোমার সাথে তো কানেক্ট করতে পারছে না, তুমি তো বিজি। যখন তুমি ফ্রি, তুমি ফুললি ডেডিকেটেড টু দ্যাট মন্ত্রা, দেন অনলি দ্যাট সোল ইজ গোয়িং টু কানেক্ট উইথ দ্যাট মন্ত্রা। কেন কি ওই মন্ত্রার একটা পারপাস রয়েছে, সেই জন্যই বলা হয়। আমি এমনি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। একবার আমি তোমার লং ড্রাইভে যাচ্ছি এক জায়গাতে, ঠিক আছে, নিজেই ড্রাইভ করে যাচ্ছি। প্রথমে বলিউডের গান ফান শুনছি, খুব ভালো লাগছে। তারপরে হঠাৎ মনে হলো যে একটু স্পিরিচুয়াল গান টান শুনি। তো তখন আমার প্লে লিস্টে থাকে তোমার বজরং ওয়ালির সমস্ত কিছু, হনুমান চল্লিশায় অলরেডি প্লে লিস্টে ছিল, তো আমি ওটা প্লে করলাম। আর হয় না, তুমি যখন একটা পার্টিকুলার সেকশনে মিউজিক প্লে করবে, পর সিমিলার টাইপের চলতে থাকবে, ভক্তি গীত মনে চলবে। তো মোটামুটি 15-20 মিনিট গাড়ি চালিয়েছে, আমি চুপচাপ সাইড দিয়েই যাচ্ছি, ঠিক আছে, ট্রাফিক ছিল। পিছন থেকে একটা লরি আসলো, বাম্পারে মেরে বেরিয়ে গেল, পিছনে কাঁচ ফাঁচ ভেঙে পড়ে গেল। মানে খুব রানিং ছিল না গাড়িটা, যার জন্য কিছু হয়নি। তারপরে আমি মিউজিকটা অফ করলাম, পরে আমার মাথায় আসলো এটা কি কোনো কারণ হতে পারে, কারণ এতক্ষণ কিছু হচ্ছিল না, এটা হওয়ারও কথা ছিল না।
অ্যান্ড আমি শিওর যে গিয়েছে সেও হয়তো অত ইন্টেনশনালি করেনি, বাট ড্যামেজ হয়ে গেছে ছোট্টর উপর দিয়ে কিছু একটা। যাই হোক, এটা কি মেবি মানে কোইন্সিডেন্ট নাকি এটার কোনো কারণ হতে পারে? we should not listen whenever we are doing something, we should not listen to it. আর আমি Okay. ধরো ম্যাথস করছি, সাপোজ কেউ কোনো স্টুডেন্ট ম্যাথস করছে বা পড়ছে ইউপিএসসি, আর ওটা চলছে, তো হি ইজ নট লিসনিং টু দ্যাট, ইট ইজ জাস্ট প্লে, মানে হি ইজ জাস্ট প্লেয়িং ইট। তো পুরোপুরি ডেডিকেটেড করতে হবে, ইউ হ্যাভ টু সারেন্ডার। যখনই তুমি কোনো স্পিরিচুয়ালিটির সাথে জুড়ছো, ইউ হ্যাভ টু ফুললি সারেন্ডার টু দ্যাট। নাহলে উল্টো এফেক্ট পড়বে। হ্যাঁ, একদম। ওকে, সো আবার আমরা বাস্তুতে ফিরে আসি। যেটা তুমি বললে যে পরিষ্কার করে রাখতে হবে ঘরটা, ময়লা আবর্জনা যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়। এবং এই যে তুমি বললে যে বিভিন্ন গ্রহ যারা যারা যেখানে যেখানে অবস্থান করছে তাদেরকে যতটা সম্ভব ঠিকঠাক রাখা যায়। 7 হর্সেস অনেকে বাড়ির এন্ট্রান্সের ওখানে রেখে দেয়, দরজার উপরে। সো এইটা 7 হর্সেস এর আবার দু রকম ব্যাপার আছে, একটা পিছনে সান থাকে, আবার একটা অন্য ফরম্যাটে থাকে। তুমি একটু ডিটেলে বলো, হ্যাঁ। আমি নিজেও জানতে চাই ব্যাপারটা যে কি কি ভ্যারিয়েশনস থাকে এবং এটা লাগানোর সঠিক উপায় কি। একদম, 7 হর্সেস ইজ এ ভেরি পজিটিভ ফ্রেম। আমরা এটা বাস্তুতে ইউজুয়ালি ইউজ করি নেম, ফেম, প্রসপ্যারিটি, ওয়েলথ। কেন কি রানিং হর্স রয়েছে, ওটা প্রগ্রেসকে ইন্ডিকেট করছে, লাইফে প্রগ্রেস থাকবে। হর্স অলওয়েজ গিভস ইউ প্রোগ্রেস, যে কোনো গ্রোথটাকে ইন্ডিকেট করছে, কেন কি ওটা চলছে, রানিং পজিশনে রয়েছে। আর সান রিপ্রেজেন্টস ইস্ট ডিরেকশন, তো হর্স ইজ অলসো রিপ্রেজেন্টেশন অফ সান। 7 হর্সেস তো সূর্যদেবকে রিপ্রেজেন্ট করছে, সেই জন্যই ওটার সাথে সূর্যদেব থাকেন। সূর্য থাকলে খুব ভালো, রাইজিং সান থাকবে, এবং পাইরাইটের ফ্রেমটাও কিন্তু ভালো, পাইরাইট থাকবে, তার মধ্যে সূর্য থাকবে এবং রানিং হর্স থাকবে। হর্সটা যেন স্টেবল না থাকে, সেটা যেন রানিং পজিশনে থাকে, তাহলে খুব ভালো। এবার এটার পারফেক্ট ডিরেকশন হচ্ছে ইস্ট ডিরেকশন। ইস্টেই এটাকে কিন্তু প্লেস করা উচিত, নট সাউথ, নর্থ, ওয়েস্ট না। এটা ইস্টে কেন প্লেস করা উচিত, কেন কি সূর্যের যে ডিরেকশন সেটা হচ্ছে ইস্ট। এবার কেউ যদি 7 হর্সেস কিনে নর্থ, ওয়েস্ট, অন্য কোনো ডিরেকশনে যদি রেখে দেয়, তার কিন্তু অতটা লাভের লাভ কিছুই হবে না। তো রাইট ফ্রেম, রাইট ডিরেকশন ক্যান চেঞ্জ ইউর লাইফ, অ্যান্ড রাইট ফ্রেম, রং ডিরেকশন মে নট চেঞ্জ এনিথিং ইন ইউর লাইফ। সো যেটাই করছো সেটা কিভাবে করা হচ্ছে এবং কোথায় করা হচ্ছে ম্যাটার্স আ লট। হ্যাঁ, মানে নিয়মগুলো জেনে করাটা দরকার, না হলে কাজের কাজ কিছুই হবে না। এবং যেমন ওটাকে চার্জ করা বা যে কোনো জিনিস যখন আমি প্লেস করছি ফর আ পারপাস, এগুলো তো সবই রেমেডি। যখনই আমি কোনো রেমেডিয়াল মেজারমেন্ট, সে বাস্তু হোক বা জন্মছকের হোক, আমি প্লেস করলাম, আমি অবশ্যই সূর্য নমস্কার বা আদিত্য স্তোত্র নাম, বা ধরো যেমন গায়ত্রী মন্ত্র, যেটা সূর্যের রিলেটেড যে মন্ত্রগুলো, সেটা আমি ওই ফ্রেমটাকে দেখে আমি চ্যান্টিং করতে পারি টু এনার্জাইজ দ্যাট পার্টিকুলার ফ্রেম, যাতে সেই ফ্রেম থেকে সেই এনার্জিটা ক্রিয়েট হতে পারে, রিলেট হতে পারে আমার লাইফে। ওকে, মানে শুধু ফ্রেম লাগিয়ে রাখলে হবে না, তোমাকে ডেফিনেটলি চার্জ আপও করতে হবে তাকে। একদম। অনেকে রাখে না বাড়িতে কচ্ছপ, বলে যে টাকা পয়সা আসবে, স্টেবিলিটি। ঠিক আছে, একটা কচ্ছপ রাখো। আমাকেও একজন বলেছিল যে একটা কচ্ছপ রাখো, তার নিচে কিছু কয়েন দিয়ে দাও, আর জল দাও, গঙ্গার জল দিয়ে রেখে প্রণাম করো। হ্যাঁ, ভগবতে বাসুদেবায় নামা বলো, দেখবে ব্যাপারটা গ্রো করছে, পয়সা পয়সা আসবে। সত্যি কথা। দেখো, কচ্ছপ হচ্ছে স্টেবিলিটির কারক। এবার এটাকে এখানে একটা বোঝার আছে, কেন কি একটা ক্লায়েন্টের একটা মিস্টেক ছিল, এই কচ্ছপ নিয়েও একটা কনফিউশন রয়েছে মানুষের মধ্যে, যেমন তুমি বললে। তো উনিও কচ্ছপ কিনেছিলেন এবং উনিও উল্টো ডিরেকশনে রেখে দিয়েছিলেন। তো ওই সেম ডিরেকশন ম্যাটার্স। কোন ডিরেকশনে রাখা হচ্ছে আমি বলে দিচ্ছি। কচ্ছপটা হচ্ছে শনির কিন্তু একটা আর একটা রূপ, বিষ্ণুর রূপ, শনির রূপ। কেন কি স্টেবিলিটি, ভেরি স্লো মুভিং ক্রিয়েচার, খুব আস্তে 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 নিজের লক্ষ্যে পৌঁছায়, তার মানে ধীর গতিতে যায় কিন্তু স্টেবিলিটি দিচ্ছে। এবার কচ্ছপ অনেক রকমের হয়, মেটালের হয়, স্ফটিকের হয়, কাঁচের টাইপের হয় দেখবে। এবং এটাকে রাখার সব থেকে ভালো ডিরেকশন হচ্ছে ওয়েস্ট, পশ্চিম দিক। মুখটা থাকবে ওয়েস্টে, পশ্চিম দিকে মুখ থাকবে। কেন? পশ্চিম দিক হচ্ছে শনির ডিরেকশন এবং এটা কুর্ম অবতার।
কচ্ছপ হচ্ছে কুর্ম অবতার, সেই জন্যে এটা ওয়েস্টে থাকবে। কিন্তু মানুষ যদি এখন সাউথে রেখে দেয় অথবা অন্য কোনো ডিরেকশনে রেখে দেয়, তাহলে কি হবে? পয়সা কিন্তু স্টাক হয়ে যাবে, আসবে স্লো আসবে। কেন কি স্লো তো আমাদেরকে সবসময় মনে করতে হবে যে পয়সা আসছিল কিন্তু কচ্ছপটা রাখার পরে স্লো হয়ে গেল, তাহলে লাভটা কি? আমি সে রেমিডিটা করে কি করলাম? নিজেরই ক্ষতি করলাম। এটা সবসময় বুঝতে হবে, ওটা ওয়েস্টে থাকবে। ওয়েস্টের সামনে যদি ধরো দেয়াল থাকে তাহলে র্যাক করে না, ওটাতে কোনো অসুবিধা নেই। দেয়াল তো থাকবেই, বাউন্ডারি তো থাকবেই, বাড়িতে অসুবিধা নেই, কিন্তু মুখটা থাকবে ওয়েস্টে, ওটাতে কোনো সমস্যা নেই। ওটা এনার্জাইজ করতে কি করা উচিত? ওটা তুমি ওম ভগবতে বাসুদেবায় যেটা তুমি করছো, ওই মন্ত্রটা তুমি চ্যান্টিং করতে পারো। এটার কোনো স্পেসিফিক সেরকম নিয়ম নেই। ধরো কেউ জল দিয়ে রাখলো, তারপরে এক সপ্তাহ জল দেয়নি, ওটা শুকিয়ে গেছে জলটা, আবার ওটাকে যদি ওইভাবে কেউ রেখে দেয় কি নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে? করতে পারে। নেগেটিভ কিছু করবে না, বাট রেজাল্টও দেবে না, নিউট্রালি থাকবে, সেটা নিউট্রাল থাকবে একদম। মানে তোমার দেখো, যে কোনো জিনিসের যত্ন দরকার। সেটা একটা গাছ হলেও তো সেম, একটা রিলেশন হলেও তো সেম, এফর্ট ইজ রিকোয়ার্ড। মানুষ ভাবে ফর গ্রান্টেড যখনই তুমি কোনো জিনিসকে নিয়ে নিচ্ছ, সে তার পূর্ণ প্রভাব দেবে না, সে রিলেশনেও তাই। এটা বেশ দারুণ কথা, সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এটা। একদম ঠিক। তুমি বাস্তু যেমন আমি দেখেছি যে ওই যে বললাম ভগবানের কাছে অনেক কিছু চায়, পেয়ে গেলে ভগবানকে ভুলে যায়। সেই গ্র্যাটিটিউডটা জানাতে হবে, তবেই কিন্তু তোমাকে মানে ভগবান কেন প্রবলেমস গুলো দেয়, যে আমাকে তো ভুলে গেছিলিস। প্রবলেম না থাকলে তো ভগবানের কাছে কেউ যাবে না। গ্র্যাটিটিউড ইজ ভেরি রিকোয়ার্ড। কোনো প্রবলেম নেই লাইফে, আমি দেখেছি আমার কাছে এসছে খুব স্মুথ চলছিল, কোনো প্রবলেমই নেই, হঠাৎ করে একটা হালকা একটা প্রবলেম চলে এলো। আমি বললাম আপনার কোনো রেমেডি দরকার নেই, আপনি গ্র্যাটিটিউড জানান ভগবানকে। আপনি কদিন হয়েছে মন্দির? আমি মন্দিরে তো মানে হি ইজ নট আ স্পিরিচুয়াল পার্সন। কেন কি স্পিরিচুয়াল পার্সন কেন হবে? তা তো সবকিছুই রয়েছে। যখন আমাদের কাছে সবকিছু থাকে, অনেক সময় অহংকার হয়ে যায়। ভগবান কিছু প্রবলেম ওই অহংকারটাকে ভাঙার জন্যও দেয়। এবং স্পেশালি স্যাটার্ন ডাজন্ট লাভস ইগো। যার কাছে ইগো আছে, স্যাটার্ন তাকে একেবারে 7.5 নামিয়ে দেবে। এই যে শনির যে আমরা আগে ডিসকাস করছিলাম, শনির পার্টনার রবির কাছে তো ইগো আছে মেবি, তো তাহলে তো দুজনের মধ্যে হেভি ঝামেলা হবে। এক্স্যাক্টলি, আমি তো বললাম ইগো দেখাবে, ও বলবে দাঁড়া দেখাচ্ছি, বলে ঝামেলা, ইগো ক্ল্যাশ হবে। মেইনলি ইগো ক্ল্যাশটাই হয়, ওই জন্যই অ্যান্টি নাম্বার। বাট ঠিক করা যাবে, হ্যাঁ। প্রচুর ভালো কাপলস আছে যারা একদম আছে, শনি রবি আছে। ওকে, হ্যাঁ। সো বাস্তু নিয়ে খুব জেনারেল কিছু আমরা ডিসকাশন করলাম, ঠিক আছে। যাদের কোনো আইডিয়াস ছিল না বা যারা বেসিক রুলটা জানতে চাইতেন, মানে তারা আই থিঙ্ক উত্তর, হ্যাঁ, যারা মোটামুটি একটা দেখে কিনতে চাইছে বা নিজের নলেজে যারা রাখতে চাইছে যে এই ডিরেকশনে এটা অ্যাটলিস্ট এইটুকুনি আমি দেখে নেব, তারা একটা ব্রিফ পেয়ে গেল যে এইটা আমরা 5টা জিনিস আমরা চেক করে নেব। সো আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। এবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, আমার প্রশ্ন না, দর্শকের প্রশ্ন, ঠিক আছে, তো খারাপ ভেবে নিও না। এটা হচ্ছে যে এই ধরো যারা অ্যাস্ট্রোলজার, যারা সঠিক অ্যাস্ট্রোলজার, আমি ভুলভালদের সাইডে রাখলাম, যারা অ্যাকচুয়াল পড়াশোনা জানে বা খুব এটা নিয়েই থাকে, তারা ধরো এত কিছু জানে, ঠিক আছে, জন্ম ছক দেখতে জানে, রেমেডিস জানে, কিছুটা হলেও সেফগার্ড করতে জানে। তো এরা যদি এত কিছু জানে, তো এরা তো মনে করো ভগবানের পরের জায়গাতে, এরা গাইড করতে পারে অ্যাটলিস্ট সাধারণ মানুষ থেকে তো অনেক উপরে। তো যদি এটাই হতো, তাহলে অ্যাস্ট্রোলজি কি একদম খুব একটা মোস্ট সেলিব্রেটেড বা একদম টপ র্যাঙ্কের মধ্যে থাকতো না, যে এই কেরিয়ারটাই তো সব থেকে বেস্ট? এটা নিয়ে তুমি কি বলতে চাও? আমি বলবো, দেখো, অ্যাস্ট্রোলজি এই ব্যাপারটা না মানে সেভাবে প্রেজেন্টই করা হয়নি, যেটা আমি বললাম। এবং এখন এই সোশ্যাল মিডিয়া এবং দেখবে লকডাউনের পরে ডিজিটালি অ্যাস্ট্রোলজিতে এতটা ভাইরাল হয়েছে। অ্যাস্ট্রোলজি এর আগেও ছিল, কিন্তু হয়তো মানুষ অ্যাস্ট্রোলজির ব্যাপারটাতে এতটা ঘরে ঘরে পৌঁছায়নি। এখন অনেকে এটা স্টাডি করতে চাইছে, যেটা আগে অতটা মানুষের নলেজে ছিল না। এটা এখন আরো বাড়ছে, মানুষ অনেকে ট্যারো রিডার হচ্ছে, বিভিন্ন ধরনের প্রফেশন চুজ করছে, এবং এই প্রফেশনে কিন্তু অনেকে আসতেও চাইছে। হয়তো আগেকার দিনে শেখার কোনো রকম ছিল না। এবং আর একটা জিনিস যেটা আমি আমার এক্সপিরিয়েন্সে পেয়েছি,
আগেকার দিনে যারা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার ছিল, যারা হাতে লিখতো, কুষ্টি করতো, ছোটবেলায় আমরা যাদের কাছে যেতাম, আমাদের মা বাবারা যাদের কাছে নিয়ে যেত, তারা কিন্তু শুধু অ্যাস্ট্রোলজার ছিল না, তারা ওটা একটা পার্ট টাইম করতো। তারা হয়তো চাকরি করছে বা অন্য কোনো কাজের মাধ্যমে কোনো টিচার বা অফিসে কোনো কাজ করে, আর পার্ট টাইম অ্যাস্ট্রোলজিটা করে। বাড়িতে যেতাম, খুব নর্মাল একটা ছিল ব্যাপার। তাদের যে পুরোপুরি প্রফেশন ছিল ওটা তা কিন্তু নয়। এর ফলে কি, যেই স্টাডিগুলো সেগুলো কিন্তু ইনকমপ্লিট। এখন সেটা কি হচ্ছে, ডিপ রিসার্চ, ডিপ অ্যানালিসিসের মাধ্যমে প্রচুর কিছু ডিকোড করা হচ্ছে এবং এটা নিয়ে কোর্স করানো হচ্ছে। এখন কলেজেস রয়েছে, প্রচুর কোর্স লঞ্চ হচ্ছে, বাস্তু, অ্যাস্ট্রো, বিভিন্ন ধরনের। না ম্যাম, একদমই ঠিক জিনিস, কিন্তু ধরুন যদি কোনো অ্যাস্ট্রোলজার সে সবকিছুই জানে, নিজের সম্পর্কে তো আগে জানবে, তো তাহলে মানে সে কেন সব থেকে বেশি বড় লোক হয় না? আমি সবার কথা বলছি না, অনেকে আছে খুব রিনাউন্ড এন্ড ফেমাস, বাট এরকম তো না যে শুধু তারাই পড়াশোনা করেছে, বাকিরাও তো পড়াশোনা করেছে হয়তো ঠিকঠাক, বাট তারা নিজেরাই হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিসে। ভেরি গুড কোয়েশ্চেন। কেন কি এটা অনেক মানুষই ভাবে যে যখন সে অ্যাস্ট্রোলজার তার মানে তো অ্যাকচুয়ালি না, মানে মানুষ হয়তো আগে ভাবতো, এটা তো আমি বললাম, তারপরে অনেকের হয়তো থিঙ্কিংটা চেঞ্জ হবে যে অ্যাস্ট্রোলজার মানে ভাগ্য চেঞ্জ করে দেয়। এই ব্যাপারটা ভুল প্রথমত। তো সেই জন্য অ্যাপ্লিকেবল ফর হিম অলসো, হিম অর হার, যে অ্যাস্ট্রোলজার ভাগ্য চেঞ্জ করতে পারে না। প্রথমত সে রিড করতে পারে এবং গাইড করতে পারে, জার্নিটাকে স্মুথ করতে পারে। এবার যখন সে ভাগ্য চেঞ্জ করতে পারে না, সে নিজেরও ভাগ্য চেঞ্জ করতে পারবে না। সে অ্যাস্ট্রোলজি প্রফেশনটাতে এসছে কেন কি তার 8th হাউসটা খুব স্ট্রং। যেমন আমার নিজের, আমার লাইনে আসা, আমি যদি আমার এক্সাম্পলটা দেই, আমার যে গুরু, তো আই ওয়াজ লাইক আ নন বিলিভার। মানে আমার কথাবার্তা দেখেই মানুষের মনে হবে যে আমি ভীষণ লজিক্যাল, ভীষণ সাইন্টিফিক একটা মানুষ। এবং ছোটবেলায় যেরকম হয় যে আমি যেতাম, মা চ কি হবে দেখা, হ্যাঁ, ইটস ভেরি পার্সোনাল টক উইচ আই এম টকিং অ্যাবাউট। তো যেটা হয়, অনেক কিছু দেয় ধারণ করার জন্য, এগুলো কে ধারণ করবে? হার্ডওয়ার্ক ইজ দ্য অনলি থিং। আই ওয়াজ আ কর্মা বিলিভার, কর্ম করো অ্যান্ড নাথিং ইজ অ্যাভেলেবল। সো মোস্ট পিপল বিলিভ ইন দিস থিং। বাট একজন যখন লাইফে কেউ আসে যে এত সুন্দর প্রেডিকশন করে, যে আমার গুরু, তখন মনে হয় যে হাউ হি ইজ টেলিং সো মেনি থিংস উইচ আই হ্যাভ নেভার, মানে আমার হাজবেন্ডও সেটা হয়তো জানে না, বা আমার মা বাবাও হয়তো সেটা আমার ব্যাপারে জানে না, যেটা ও আমাকে বলছে আমার চার্ট দেখে, ভেরি পার্সোনাল থিংস। তো দ্যাট টাইম ক্লিকস যে না, অ্যাস্ট্রোলজি ভুল নয়, অ্যাস্ট্রোলজার ভুল। এবং আমি হয়তো এতদিন ধরে ঠিক জায়গায় যাইনি বলে আমি হয়তো সেই সাবজেক্টটাকে হয়তো পছন্দ করতাম না। দেন হি সাজেস্টেড যে তুমি এটা নিয়ে পড়াশুনো করো, বিকজ ইউর চার্ট ইজ ভেরি গুড ফর অ্যাস্ট্রোলজি অ্যান্ড অকাল্ট সায়েন্স। এবার অকাল্ট সায়েন্সের মধ্যে অনেক কিছু থাকে। সো আই স্টার্টেড টু রিড দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। এবার ভাগ্য বদলাতে পারবে না কেন? তার কারণ সবাই একটা ভাগ্য নিয়েই এসছে। সেই ভাগ্যটার ঊর্ধ্বে কেউ যেতে পারবে না। যতটা পাওয়ার কথা ততটাই সে পাবে, তার থেকে একটু বেটার করতে পারে। কিন্তু এমন নয় যে সে এখানে রয়েছে আর সে এখানে চলে যাবে অ্যাস্ট্রোলজির হেল্পে বা অ্যাস্ট্রোলজি পড়ে বা অ্যাস্ট্রোলজির হেল্পে। ইট ইজ নট পসিবল। তার লাইফটাকে স্মুথ করে দেওয়া যেতে পারে, আপলিফট করে দেওয়া যেতে পারে থ্রু পোটেনশিয়াল অফ দ্যাট হরোস্কোপ। যদি তার হরোস্কোপে অনেক কিছু গুড কম্বিনেশনস রয়েছে, ধরো কারোর ইঞ্জিনিয়ারিং এর জন্মছক, সে যদি কমার্স নিয়ে নেয়, সে কিন্তু তার ভাগ্যটাকে লুজ করলো। তো উই ক্যান গাইড যে এই জন্মছকটা ইঞ্জিনিয়ারিং এর জন্মছক, এই জন্মছকটা মিডিয়া জগতের জন্মছক, মাস কমিউনিকেশনের জন্মছক। তাহলে কি হবে, সেই জন্মছকটাকে সে ম্যাক্সিমাম এক্সট্র্যাক্ট করতে পারবে। জাস্ট ফর মাই এক্সাম্পল, when I was very much confused in my career because I was not in this profession, I had a different profession. তো যখন তিনি আমাকে বললেন, সো ঠিক আছে, লেটস এক্সপ্লোর, আই স্টার্টেড ওয়ার্কিং অন দ্য স্টাডি, রিসার্চ করলাম, ডিফারেন্ট সাবজেক্টস ঘাটলাম, বই ঘাটলাম, সে আমাকে গাইড করলো। তো হোয়াট হ্যাপেন্ড, when I came to this profession, I never had to do any labor. Life was very smooth. Why smooth? People was like started contacting me. মানে আমি বেশি এফর্টটা দিলামই না, কেন? ইট ইজ মাই ডেস্টিনি। অ্যান্ড হি টোল্ড দ্যাট কি তুমি এসো এখানে। ম্যাক্সিমাম তুমি দেখবে কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু তাকে কম্পিটিটর তৈরি করার জন্য রেডি করবে না, যে বিকজ
now my he's also a very young astrologer. I would not disclose his name because তিনি মানা করেছেন আমাকে. So but কেউ চাইবে না যে কম্পিটিটর তৈরি করতে, বাট আমি বললাম স্যার আমার কোনো রেমেডি আপনি আমাকে দিন. আপনার একটাই রেমেডি, আপনি অ্যাস্ট্রোলজি করুন. This is my remedy. So how beautiful, and he doesn't give that kind of remedy also, মানে চাইলেও দেবে না, because he always says that আমি সবাইকে রেমেডি দিলে তো সবার কাজ করবে না, মানে চাইলেও আমি দিয়ে দেবো তারপরে কাজ করবে না. দিস ইজ কাইন্ড অফ পার্সন হি ইজ. সো এই যে জিনিসগুলো না, শ্রদ্ধা, রেসপেক্ট আসে তাদের পক্ষে. তো সব অ্যাস্ট্রোলজার সেম নয়. আমি বলবো যে মানুষ যেটা ভুল ভাবেন যে সবাই একই রকম, তো এটা একদম মিথ্যে. আপনি হয়তো ঠিক গাইডেন্স পাননি বলেই এই জিনিস কমপ্লেনটা, বা ব্যাড এক্সপিরিয়েন্স গেন করেছে বলেই হয়তো এরকম. গুড এক্সপিরিয়েন্সও রয়েছে, ভালো ডাক্তার যেমন রয়েছে তেমন ভালো অ্যাস্ট্রোলজারও রয়েছে, ভালো টিচার্স রয়েছে সেরকমই. আর অ্যাস্ট্রোলজাররা ভাগ্য চেঞ্জ করতে পারে না, তার কারণ হচ্ছে নিজেরও ভাগ্য চেঞ্জ করতে পারে না, তাদের নিজেরও ডেস্টিনি নির্ধারিত. এটাই হচ্ছে সত্য, সেম ফর অল. কারেক্ট. সো অনেক কিছু জানলাম আজকের এপিসোডে, আর আশা করি দর্শকও অনেক নতুন না প্র্যাকটিক্যাল জিনিসটাই খুব সহজভাবে বুঝতে পেরেছে, এবং তুমি খুব সহজভাবে ব্যাপারটা বললে. আমার মনে তো অনেক প্রশ্ন ছিল, যার জন্য আমি খুব বোকা অনেক প্রশ্ন করেছি, বাট ঠিক আছে, সামটাইমস বোকা প্রশ্ন করা ভালো. পিপল অলসো থিঙ্ক লাইক দ্যাট. মানুষ ভাবে, যেমন আমাকে একটা পডকাস্টে যে মশা মারলেও কি পাপ হয়, বোকা হয়তো, বাট ইট কামস না, সামটাইমস ইট কামস. এটা আমারও প্রশ্ন, একদম. নো সি, আমি এটাতে একটাই রিপ্লাই দিয়েছিলাম, মানে এটা খুব বোকা মনে হচ্ছে, বাট সামটাইম ইট ক্লিকস যে কি করছে. আমরা তো অনেক কিছু ছোটখাটো জীব হত্যা করছি, এটা মশা, বাট ইট ইজ ক্রিয়েটিং পেন. সো ডেফিনেটলি আই উইল প্রোটেক্ট মাই বডি. ওর কর্মের ফল পাচ্ছে, একদম, ও কর্মেও ফল পাচ্ছে. ও মশা হয়ে জন্মেছে এবং ওকে মরতেই হবে, তো কার হাতে মরবে দ্যাট ইজ ডিফারেন্ট, বাট ওর কর্মফল এটা. এবং ধরো একটা মা, তার বাচ্চা রয়েছে, তার বাচ্চাকে কোনো আরশোলা বা কোনো মশা হার্ম করছে, তো মা কি করবে, তার বাচ্চাকে প্রোটেক্ট করবে, অ্যান্ড ফর প্রোটেকশন শি উইল কিল দ্যাট ইনসেক্ট. এবং সেই ইনসেক্টটা জন্মেছেই হচ্ছে তার কর্মফল পাওয়ার জন্য. তো যারা আমরা ওই পোল্ট্রি বা অন্য কিছু খাই, গিল্টি ফিল করে ইস মেরে দিল, মানে এটা কি? দেখো, এমনি তো আমাদের হিন্দু শাস্ত্রে, যদি আমি শাস্ত্র অনুযায়ী বলি, অবশ্যই যে আমাদের শাস্ত্র রয়েছে, এখানে তো জীব হত্যা করা মানা, মানে ননভেজ খাওয়া এগেনস্টে, বাট এটা স্বাদ আর টেস্টের জন্য মানুষ খায়. তো আমি এখানে কখনোই মানুষকে বলবো না যে আপনারা ভেজিটেরিয়ানে কনভার্ট হয়ে যান, কেন কি এটা নিজস্ব একটা পার্সোনাল টাচ. বাট আমাদের শাস্ত্রে কিন্তু এটা বর্জিত, যেটা প্রেমানন্দজি ও বলেন, হ্যাঁ, যে ভেজ হতে, প্রেমানন্দজি মহারাজ. হ্যাঁ, ভালো প্রশ্ন. আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বিরাট কোহলি, যে আগে ঠাকুরে বিশ্বাস করতো না, প্রেমানন্দজি মহারাজের কাছে গেল, তারপর থেকে খুব স্পিরিচুয়াল হয়ে গেল. এটার কারণ কি? মানে তুমি কি দেখা করেছো কোনোদিন, বা তোমার কি? না, আমার এখনো পর্যন্ত সেই সৌভাগ্য হয়নি, কিন্তু আমি সত্যিই চাই, প্ল্যান যখন ডাকবে তখনই হবে সেটা. কিন্তু দেখো, যখনই কেউ গুরু পায় না, গুরুর একটা কৃপা রয়েছে, বা যারা গুরু দীক্ষা নিয়েছে তারা বুঝবে যে গুরু লাভ এটাও কিন্তু একটা ভাগ্য, যে ভালো গুরু পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার. মানে শিষ্য বিনা গুরু মানে ইনকমপ্লিট, যেরকম সেরকম গুরুও কিন্তু ইনকমপ্লিট. মানে শিষ্য আর গুরু দুজনকে মিলতে হবে. ভালো শিষ্য পাওয়া ভাগ্যের কথা, আর ভালো গুরুও পাওয়া, সবাই ভালো গুরু পায় না. তো এই যে স্পিরিচুয়ালিটি, এই যে টানছে, বিরাট কোহলি আর অনুষ্কা এত সুন্দর একটা সঙ্গ এই ধার্মিক পথে হেঁটেছে, এবং সেখান থেকে তারা শান্তি পাচ্ছে, তারা হরিনাম গাইছে, অনেক রিলস ভিডিওস রয়েছে, তুলসী মালা নিয়েছে অনুষ্কা. রিসেন্টলি আমরা দেখলাম এই উইনিং অ্যাওয়ার্ডের পরে, যে ম্যাচটা হলো, ম্যাচ উইনিং অ্যাওয়ার্ডের পরে, তো somehow she and both of them are getting peace inside, এবং সেটা ওরা খুঁজেছে. এটা একটা ডাক, ইটস আ কল. এই কলটা যতক্ষণ আসবে না, অনেকে দেখবে বৈষ্ণো দেবী যায়, কেদারনাথ যায়, আমি বলি যতক্ষণ ডাকবে না কেউ, হবে না, প্ল্যান হয়েও ক্যান্সেল হয়ে যাবে. তো এটা তো কল, আমি বলবো উপর থেকে, একদম একদম. যতক্ষণ হবে না, মানুষ এর যে এসেন্সটা বুঝতে পারবে না. কারেক্ট. সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা এপিসোড আমাদের উপহার দেওয়ার জন্য.
অ্যান্ড দর্শকরা এবার বলুক কমেন্টে আপনারা আবার দেখতে চান কিনা আমাদের এপিসোডে। তো আপনারা কমেন্টসে জানান কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাতে কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ অনেকে ভিডিওটা দেখে উইদাউট সাবস্ক্রাইব করে চলে যায়। তো একদম অবশ্যই। এটা আমাদের কাছে অনেকটা কষ্টের, একটু সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড এই সাপোর্টটাই আমাদের মোটিভেট করে এরকম সুন্দর সুন্দর এপিসোড উপহার দিতে আপনাদেরকে। থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এটাই ছিল আজকের আমাদের এপিসোড। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো। তোমাদের প্রতিটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার আমাদেরকে মোটিভেট করে এরকম নতুন নতুন এপিসোড করতে, নতুন নতুন গেস্টদের আনতে। সাথে থেকো, পাশে থেকো, দেখা হচ্ছে পরের এপিসোডে।